18 জন ডাক্তার একজন বিলিয়নারের ছেলের সামনে অসহায় ছিলেন। একজন দরিদ্র ছেলে তার জীবন বাঁচানোর জন্য আওয়াজ তুলেছিল। সেদিন দুপুরে গুলমোহর হিলসে শ্রী বিক্রম খান্নার পুরো প্রাসাদে হঠাৎ এক অভূতপূর্ব বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যা আগে কখনো দেখা যায়নি। কাউকে কিছু বলার দরকার ছিল না, শুধু হৃদস্পন্দন মাপার যন্ত্র অর্থাৎ হার্ট রেট মনিটরের তীব্র এবং একটানা শব্দ শুনেই আন্দাজ করা যাচ্ছিল যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেই ঘরে, যা বিশেষভাবে মৃদু সূর্যালোক এবং মধুর সঙ্গীতকে স্বাগত জানানোর জন্য ডিজাইন করা হয়েছিল, কবির নামের 3 মাসের শিশুটি প্রচুর চিকিৎসা যন্ত্রপাতির মাঝে ছোট হয়ে পড়েছিল। তার শরীর ফ্যাকাশে ধূসর হয়ে গিয়েছিল এবং তার কচি ঠোঁটগুলো এমন নীল হয়ে গিয়েছিল যেন তার ফুসফুস থেকে সমস্ত শ্বাস টেনে নেওয়া হয়েছে। দস্তানা পরা হাতগুলো ক্রমাগত শিশুর শরীর স্পর্শ করছিল, কখনো টিউব পাল্টাচ্ছিল, কখনো মেশিন অ্যাডজাস্ট করছিল এবং কখনো নোট নিচ্ছিল, কিন্তু তাদের চোখে বিভ্রান্তি এবং আতঙ্ক বেড়েই চলেছিল। গল্পে এগিয়ে যাওয়ার আগে আমাকে বলুন যে আপনি এই গল্পটি কোথা থেকে দেখছেন। আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই দেবেন। মাত্র 2 ঘন্টার মধ্যে 18 জন ডাক্তারকে ডাকা হয়েছিল। তাদের প্রত্যেকের নাম এবং খ্যাতি এমন ছিল যে বাইরের জগতের মানুষ তাদের নাম শুনলেই সম্মানে মাথা নত করত। কেউ কেন্দ্রীয় হাসপাতাল থেকে এসেছিলেন, কেউ আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান থেকে, আবার কেউ গত সপ্তাহেই মেডিকেল নিউজ বুলেটিনে নজর কেড়েছিলেন। কিন্তু ভিড় বাড়ার সাথে সাথে ঘরটি আরও দমবন্ধ হয়ে উঠছিল, কারণ কেউ এটি ব্যাখ্যা করতে সক্ষম ছিল না যে একটি শিশু যে সম্পূর্ণ সুস্থ জন্মেছিল এবং যাকে সেরা পরিস্থিতিতে রাখা হয়েছিল, সে এত তাড়াতাড়ি মরণাপন্ন অবস্থায় কিভাবে পৌঁছল। ল্যাব টেস্টের রিপোর্টগুলোতে কেবল অর্থহীন পরিসংখ্যান আসছিল। ওষুধ ক্রমাগত পরিবর্তন করা হচ্ছিল, কিন্তু শিশুর অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। শ্রী বিক্রম খান্না ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন। তার মুষ্টি এত জোরে বন্ধ ছিল যে আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। যে ব্যক্তি কোটি কোটি টাকার চুক্তিতে অভ্যস্ত ছিলেন, যিনি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারদর্শী ছিলেন, এখন কেবল নিজের সন্তানকে ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখতে বাধ্য এবং অসহায় ছিলেন। তার স্ত্রী একটি ছোট চেয়ারে ভেঙে পড়েছিলেন। তার মুখ, যা সবসময় পরিপাটি করে সাজানো থাকত, এখন চোখের জলে ভেজা ছিল এবং তিনি নিঃশব্দে কিছু বিড়বিড় করে প্রার্থনা করছিলেন। সেই মুহূর্তে সমস্ত টাকা, প্রতিপত্তি এবং সেই সমস্ত সম্পর্ক, যা একসময় তার জন্য বিশ্বের প্রতিটি দরজা খুলে দিয়েছিল, সম্পূর্ণ অর্থহীন মনে হচ্ছিল। সেখানে কেবল একটি জিনিসই বিদ্যমান ছিল, সেই বাবা মায়ের আদিম এবং গভীর ভয়, যারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারাতে বসেছিলেন। বিশাল কাচের জানালার ঠিক বাইরে, এমন এক জায়গায় যেখানে কারো নজর যায়নি, একটি ছেলে অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। 14 বছরের আরিয়ান, রাতের শিফটের পরিচারিকা লীলার ছেলে। সে সেখানে কৌতূহলের কারণে দাঁড়িয়েছিল না এবং সেখানে দাঁড়িয়ে থাকার অনুমতিও দাঁড়ছিল না। সে তো কেবল তার মায়ের জন্য জলের বোতল নিয়ে যাচ্ছিল। তখনই সেই ঘরের দৃশ্য তাকে নিজের দিকে টেনে নিল। তার নজর সেই মরণাপন্ন শিশুর দিকে নয়, বরং দেওয়ালের ধারে জানালার পাশে রাখা একটি টবের দিকে আটকে ছিল। সেটি ছিল একটি অদ্ভুত গাছ, যার কাণ্ড খুব একটা বড় ছিল না। পাতাগুলো গাঢ় সবুজ এবং মসৃণ ছিল, যেন সেগুলোর উপর তেলের পাতলা স্তর রয়েছে, এবং সাদা বেগুনি রঙের ফুলগুলো নিচের দিকে ঝুলেছিল, যা দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সেগুলো এতটাই সুন্দর ছিল যে সেই ঘরে উপস্থিত কোনো ব্যক্তিই ভাবেননি যে সেই গাছের সাথে ভেতরে নিভে আসা জীবনের কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু আরিয়ান আলাদা ছিল। তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হতে লাগল, তার গলা শুকিয়ে গেল এবং জলের বোতল ধরা হাত দুটি কাঁপতে লাগল। সেই গাছটি আগেও দেখেছে, বইয়ে নয় এবং ইন্টারনেটেও নয়। সে এটি তার পুরনো স্মৃতিতে দেখেছিল, নর্মদা ঘাটের পাশে সেই বস্তিতে কাটানো তপ্ত দুপুরগুলোতে, যেখানে তার নানি থাকতেন। তার নানি প্রায়ই পাড়ে জন্মানো ঘাস এবং গাছপালার দিকে ইশারা করতেন এবং আগাছা পরিষ্কার করার সময় সেগুলোর সাথে এমনভাবে কথা বলতেন যেন তারা বড় মানুষ। নানি বলতেন যে কিছু গাছ খুব নিরীহ দেখায়, কিন্তু তাদের বাহ্যিক সৌন্দর্যের ফাঁদে পা দিও না। তিনি বলেছিলেন যে কিছু গাছ এমন হয় যাদের রস যদি হাত বা জিনিসের গায়ে লেগে যায়, তবে হৃদস্পন্দন ধীর হয়ে যায় এবং শ্বাস ভারী হতে থাকে, এবং কেউ বুঝতেও পারে না যে কেন এমন হচ্ছে। সেই সময় আরিয়ান ছোট ছিল। সে শুধু শুনে মাথা নেড়েছিল, কখনো ভাবেনি যে একদিন তার এই সব এত স্পষ্টতার সাথে মনে পড়বে। আরিয়ান প্রথমে সেই গাছটি দেখল এবং তারপর ডাক্তারদের ঠাসা সেই ঘরটি। তার মাথায় 2টি জগৎ একে অপরের সাথে জোরালোভাবে ধাক্কা খাচ্ছিল।
একপাশে সেই সব মানুষ যারা সাদা কোট পরেছিলেন, যারা এমন প্রযুক্তিগত শব্দ বলছিলেন যা সে বুঝতে পারছিল না, যারা জ্ঞান এবং শক্তির প্রতিনিধিত্ব করছিলেন। অন্যদিকে তার মৃত নানির কণ্ঠস্বর ছিল যা সরল এবং গেঁয়ো ছিল, কিন্তু এই সময় সেটি ভয়ঙ্কর স্পষ্টতার সাথে প্রতিধ্বনিত হচ্ছিল। সে থুতু গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। হয়তো আমি ভুল করছি, সে নিজেকে বলল। পরিচারিকার একটি বাচ্চা সেই জিনিসটি কিভাবে দেখতে পারে যা 18 জন বড় ডাক্তার দেখতে পাচ্ছিলেন না? এই চিন্তা তাকে নিজের ওপর লজ্জিত করে তুলল। কিন্তু তারপর তার নজর আবার সেই টবের দিকে গেল, যেখানে আলো পড়ায় পাতার উপরিভাগ অদ্ভুতভাবে চকচক করছিল। যদি সে সত্যিটা বলে দেয় তবে কি হবে? আরিয়ানকে বেশি দেরি ভাবতে হলো না। সে এখানে অনেক দিন ধরে থাকছে এবং সে উত্তর জানত। তার মায়ের চাকরি চলে যাবে। তাদের দুজনকে সেই ছোট ঘরটি ছেড়ে চলে যেতে হবে যা পাঁচিলের পাশে তৈরি ছিল, যা ছোট হলেও তাদের মাথার ওপর ছাদ তো ছিল। তাকে একটি বেয়াদব ছেলে মনে করা হবে যে বড়দের গুরুতর কাজের মাঝে আজে বাজে কথা বলছে। আর যদি সে চুপ থাকে? আরিয়ান আবার সেই শিশুর দিকে তাকালো। সেই ছোট মুখে ছড়িয়ে পড়া বেগুনি রং দেখল এবং এক গভীর ভয়ে তার বুক আঁকড়ে ধরল। যদি সে চুপ থাকে এবং সে সঠিক হয়, তবে সে সারা জীবন এই বোঝার সাথে কিভাবে বাঁচবে? সে চুপ থাকার পরিচিত নিরাপত্তা এবং এমন একটি জীবনের প্রতি আবছা কিন্তু ভারী দায়িত্বের মাঝে দাঁড়িয়েছিল, যার সাথে তার কোনো সরাসরি সম্পর্ক ছিল না। সেই মুহূর্তে আরিয়ানের হঠাৎ মনে হলো যে জীবনে অনেক সময় এমন আসে যখন মানুষকে কম ঝুঁকিপূর্ণ পথ বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয় না। আপনি চান বা না চান, আপনাকে একটি খুব সরাসরি প্রশ্নের মুখোমুখি হতে হয়। যখন আপনাকে কেউ বাধ্য করছে না, যখন কেউ দেখছে না, এবং যখন এই কথাটির কোনো গ্যারান্টি নেই যে আপনি স্বীকৃতি পাবেন, তখন আপনি আসলে কোন ধরনের মানুষ? আরিয়ান এখনও সেই কাঁচের জানালার বাইরে দাঁড়িয়েছিল। মেশিনের শব্দ এবং নিজের হৃৎস্পন্দনের মাঝে সে এখনও ভেতরে পা রাখেনি, কিন্তু তার ভেতরে কিছু একটা নড়াচড়া শুরু হয়েছিল। একটি অদৃশ্য সীমা যা সে জানত এখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল, যা ইঙ্গিত দিচ্ছিল যে আর কয়েক মিনিটের মধ্যেই তার জীবন এবং সেই প্রাসাদের সমস্ত মানুষের জীবন চিরতরে বদলে যাবে। আরিয়ান আরও কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু তার মনে হলো যেন সময় তার প্রতিটি ভারী শ্বাসের সাথে টেনে লম্বা হচ্ছে। ভেতরের ঘরের প্রতিটি শব্দ তার মাথায় হাতুড়ির মতো পড়ছিল। মেশিনের অ্যালার্ম, ডাক্তারদের জুতোর খটখট শব্দ এবং কারোর জোরে কথা বলার শব্দ, কারণ এখন তিনি নিজের কণ্ঠস্বর শান্ত রাখার ধৈর্য হারিয়ে ফেলেছেন। এর মধ্যে প্রতিটি শব্দ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে কবিরের জীবন প্রতি মুহূর্তে তার হাত থেকে পিছলে যাচ্ছে, অথচ সেই কাঁচের ওপাশে নিরাপদ কিন্তু অসহায় দাঁড়িয়ে আছে। আরিয়ানের কাছে কখনো সেই কাঁচ এত মোটা মনে হয়নি। এটি কেবল দুটি স্থানকে আলাদা করছিল না, বরং দুটি আলাদা জগৎকেও আলাদা করছিল। সিদ্ধান্ত গ্রহণকারীদের জগৎ এবং কেবল দেখার অনুমতি পাওয়া ব্যক্তিদের জগৎ। আরিয়ানের মাথায় তার মা লীলার ছবি ভেসে উঠল, যিনি সব সময় চুপচাপ কঠোর পরিশ্রম করতেন। মা তাকে প্রায়ই বলতেন যে গরিব মানুষকে যদি শান্তিতে বাঁচতে হয় তবে তাকে সহ্য করা শিখতে হবে, কারোর কটু কথা সহ্য করা, কারোর ঘৃণা ভরা চাহনি সহ্য করা এবং এমনকি অন্যায়কেও কোনো প্রতিবাদ না করে সহ্য করা। আমাদের কোনো আশ্রয় নেই, মা প্রায়ই বলতেন, তাই নিজেকে বিপদে ফেলো না। আরিয়ান এসব অনেক আগেই বুঝে গিয়েছিল। সে বুঝত যে মা ভুল বকা খেলেও কেন মাথা নিচু করে নিতেন। মা তাকে প্রাসাদের প্রধান চত্বরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে কেন মানা করতেন। প্রধান ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মা নিজের কদম দ্রুত করে নিতেন, যেন তাদের ভয় ছিল যে কেউ তাদের দেখে না ফেলে। আরিয়ান এই জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, এতটাই অভ্যস্ত যে অনেক সময় সে নিজেও এটি বিশ্বাস করতে শুরু করেছিল যে তার আসলে কখনো সামনে আসা উচিত নয়। কিন্তু এই সময় নানির ছবি আবার সামনে এলো, এত স্পষ্ট যে আরিয়ানের চোখ ভরে এলো। নানি কখনো গরিবী বা আমিরির কথা বলতেন না, এবং কারোর সামনে চুপ থাকার কথাও বলতেন না। তিনি কেবল সঠিক এবং ভুলের কথা বলতেন, এবং এই বিষয়ে যে যদিও কারোর কাছে টাকা না থাকে কিন্তু বিপদ জেনেও অগ্রাহ্য করা ভুল। জরুরি নয় যে যাকে বেশি অক্ষর জানা আছে সে সবসময় সঠিক হবে। নানি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলতেন, কিছু জিনিস চোখ দিয়ে, হাত দিয়ে এবং পুরো জীবনের অভিজ্ঞতা দিয়ে শেখা যায়। যদি তুমি জানো এবং না বলো তবে সেই জ্ঞান পাপ হয়ে যায়। সেই সময় আরিয়ান ছোট ছিল এবং সেই কথাগুলোর পুরো অর্থ বুঝতে পারেনি। এখন সে বুঝছিল, কিন্তু এই বোঝা একটি খুব বাস্তব ভয়ের সাথে এসেছিল। আরিয়ান নিচে নিজের হাতের দিকে তাকালো। সেই হাতগুলো রোগা ছিল এবং ছোটবেলা থেকেই মায়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করার কারণে শক্ত হয়ে গিয়েছিল।
শক্তিশালী বড়দের দ্বারা পূর্ণ সেই ঘরের মাঝে সেই হাতগুলো কি করতে পারত? সে কল্পনা করল যে সেই দরজা খুলে ভেতরে যাচ্ছে এবং নিজের কথা বলছে। কেউ কি তার কথা শুনবে, নাকি তাকে কেবল বিরক্ত চাহনি, মাথা নেড়ে অসম্মতি বা বাচ্চা কি জানে এমন বাক্যের মুখোমুখি হতে হবে? সে তাদের দোষ দিচ্ছিল না। যদি সে তাদের জায়গার হতো, তবে হয়তো সেও এই বিশৃঙ্খলার মাঝে একজন পরিচারিকার ছেলের ওপর বিশ্বাস করা কঠিন মনে করত। এটি ভাবতেই আরিয়ানের নিজেকে আরও বেশি ছোট মনে হলো। এত ছোট যে একটি বকাও তাকে সবসময়ের মতো পিছিয়ে যেতে বাধ্য করতে পারত। কিন্তু তারপর আরিয়ানের নজর দোলনার দিকে গেল। ছোট কবির সেখানে শুয়েছিল। তার ধারণাও ছিল না যে পুরো ঘর তার জীবন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত। সেই শিশুটি এমন কিছু করেনি যার কারণে তাকে এই সব ভোগ করতে হবে। আরিয়ানের মতোই সেই শিশুটিও এটি বেছে নেয়নি যে সে কোথায় জন্মাবে এবং সমাজ তাকে কী ভূমিকা দেবে। এটি ভেবে আরিয়ানের মনে হলো যেন একটি অদৃশ্য সুতো সেই দুই শিশুকে একে অপরের সাথে যুক্ত করছে। একজন আমিরের কেন্দ্রে জন্মানো এবং অন্যজন চার দেওয়ালের কিনারে বেড়ে ওঠা, কিন্তু দুজনেই বড়দের সিদ্ধান্ত এবং সেই ব্যবস্থার মাঝে ফেসেছিল যা তারা তৈরি করেনি। আরিয়ান একটি দীর্ঘশ্বাস নিল। তার হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে তার কান ভম্ভ করছিল। সে অনুভব করল যে তার কাছে ইতস্তত করার মতো আর সময় নেই। অতিবাহিত হওয়া প্রতিটি মিনিট কবিরের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছিল, এবং যদি সবকিছু খুব খারাপভাবে শেষ হয় তবে আরিয়ান জানত যে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। এজন্য নয় যে সে কিছু ভুল করেছিল, বরং এজন্য যে সে কিছু করেনি। সেই অনুভূতি চাকরি থেকে ছাঁটাই হওয়া, বকা খাওয়া বা ঘর হারানোর ভয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। এটি একটি এমন প্রশ্নকে সারা জীবন বয়ে বেড়ানোর মতো যার কোনো উত্তর হয় না। সে নিজের হাত ঠান্ডা কাঁচের উপর রাখল। সেই মুহূর্তে আরিয়ান বুঝতে পারল যে সবচেয়ে বড় বাধা সেই দরজা বা সামনের কাঁচ ছিল না, বরং সেই ভয় ছিল যা বছরের পর বছর ধরে তার সাথে ছিল। সেই ভয় যা তাকে সবসময় বাইরে দাঁড়িয়ে থাকার এবং বেঁচে থাকার জন্য চুপ থাকার বিকল্প বেছে নিতে বাধ্য করত। কিন্তু এইবার যদি সে স্থির দাঁড়িয়ে থাকে, তবে সেই নীরবতা তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু কেড়ে নেবে। কেবল একজন মানুষের প্রাণই নয়, বরং তার নিজের ব্যক্তিত্বের একটি অংশ। আরিয়ান কাঁচ থেকে নিজের হাত সরালো। তার হাতের জলের বোতল সে কখন ভুলে গিয়েছে। সে নিজের মাথা প্রধান ঘরের দিকে যাওয়া বারান্দার দিকে ঘোরালো। সেই রাস্তা কখনো তার জন্য ছিল না। তার মা প্রায়ই বলতেন যে সেটি তাদের রাস্তা নয়, কিন্তু আজ আরিয়ান জানত যে ফলাফল যাই হোক না কেন সে সেই রাস্তায় কদম রাখবে। এজন্য নয় যে সে নিশ্চিত ছিল যে সে সঠিক, বরং এজন্য কারণ সে এটি ভেবে বরদাস্ত করতে পারছিল না যে সে সব জানেও চুপ ছিল। সেই মুহূর্তে আরিয়ানার পরিচারিকার ছেলে রইল না। সে কেবল একজন মানুষ ছিল যে নিজের জীবনের প্রথম বাস্তব পছন্দের সামনে দাঁড়িয়েছিল। এবং যখন আরিয়ান কাচের বাইরে নিজের পরিচিত জায়গা থেকে এগিয়ে গেল, তখন তার ধারণাও ছিল না যে এই সিদ্ধান্ত ঘটনার এমন একটি শৃঙ্খল শুরু করবে যা তার মায়ের এবং সেই ঘরে ঘাবড়ে যাওয়া সমস্ত মানুষের ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে। কিন্তু একটি কথা আরিয়ান খুব ভালো করে জানত, যে এই মুহূর্তের পর থেকে সে আগের মতো একজন অদৃশ্য ব্যক্তি হয়ে থাকতে পারবে না। আরিয়ান এগিয়ে গেল এবং ঠিক সেই মুহূর্তে সেই গভীর পরিবর্তন অনুভব করল। এটি এজন্য ছিল না যে মেঝে বদলে গিয়েছিল বা আলো উজ্জ্বল হয়ে গিয়েছিল, বরং এজন্য কারণ তার মনে হলো যেন এই পুরো স্থানটি কখনো তার জন্য তৈরিই হয়নি। প্রধান ঘরের দিকে যাওয়া বারান্দাটি বিশাল এবং দীর্ঘ ছিল। দেওয়ালগুলোতে সেই সব মুখগুলোর তৈলচিত্র ঝুলছিল যাদের আরিয়ান কখনো বাস্তবে কখনো দেখেনি। কেবল পরিষ্কার করার সময় নিজের মায়ের মুখ থেকে তাদের সম্পর্কে শুনেছিল। এখানকার বাতাস বাইরের তুলনায় একেবারে আলাদা ছিল। এটি অধিক শীতল এবং ভারী ছিল, যেন এখানকার প্রতিটি পদক্ষেপ কোনো অদৃশ্য শক্তির কাছ থেকে অনুমতি চাইছে। আরিয়ান নিজের গতি ধীর করতে লাগল। তার হৃৎস্পন্দন এখনও দ্রুত ছিল, কিন্তু ক্লান্তির কারণে নয়, বরং এই জন্য কারণ সে জানত যে যদি এই সময় কেউ তাকে দেখে ফেলে তবে পিছিয়ে আসার কোনো রাস্তা থাকবে না। এখনও সে বারান্দা পুরোপুরি শেষও করেনি যে সে পেছন থেকে পায়ের দ্রুত শব্দ শুনতে পেল। আরিয়ানকে দেখেই এক সুরক্ষারক্ষীর কপালে ধাঁচ পড়ল। তুমি এখানে কি করছো? সেই ব্যক্তির কণ্ঠস্বর রুক্ষ এবং কঠোর ছিল, যা আরিয়ানকে সেখানেই থমকে যেতে বাধ্য করার জন্য যথেষ্ট ছিল। সেই অত্যন্ত সংক্ষিপ্ত মুহূর্তে আরিয়ানের কাছে ফিরে যাওয়ার বিকল্প ছিল। সে শুধু বলতে পারত যে সে রাস্তা হারিয়ে ফেলেছে, ক্ষমা চেয়ে ফিরে যেতে পারত, যেমনটা সে এত বছর ধরে করে এসেছে।
কিন্তু তখনই ছোট্ট কবিরের নীল হয়ে আসা মুখ তার মাথায় পরিষ্কার ভেসে উঠল। আরিয়ান নিজের ভয়ে থুতুর মতো গিলে ফেলল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে নিজের কণ্ঠস্বর শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করল। আমাকে আমাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে। রক্ষী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, সেই পরিচিত চাহনি দিয়ে যার সাথে আরিয়ান না জানি কতবার ধাক্কা খেয়েছে। সেই চাহনি যা ওজন করছিল যে তার মতো কোনো ছেলে শোনার যোগ্য কিনা। তোমার এখানে কোনো কাজ নেই, বাইরে যাও, রক্ষী বলল এবং তার হাত ওয়াকিটকির ওপর পৌঁছে গেল। আরিয়ানের বুক কেঁপে উঠল, কিন্তু পিছিয়ে আসার বদলে সে নিজেকে এগিয়ে কথা বলতে শুনল। তার গলা কাঁপছিল, কিন্তু স্পষ্ট ছিল এটি সেই শিশুর সাথে যুক্ত। যদি আরও কিছুটা দেরি হয় তবে হয়তো অনেক দেরি হয়ে যাবে। এই বাক্যটি রক্ষীকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করল। এটি এই জন্য ছিল না যে তার আরিয়ানের উপর ভরসা ছিল, বরং এই জন্য কারণ ভেতরের পরিস্থিতি এত উত্তেজনাকর ছিল যে কোনো সম্ভাবনাকেই অগ্রাহ্য করা ঝুঁকিপূর্ণ ছিল, তা সেটি যতই দুর্বল মনে হোক না কেন। দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ানোর ইশারা করে রক্ষী বিড়বিড় করল এবং আরিয়ানকে নিজের পেছনে আসার সংকেত দিল। সে আরিয়ানকে রাস্তা দেখানোর বদলে তাকে হেফাজতে নিয়ে যাওয়ার মতো ব্যবহার করছিল। আরিয়ান এগিয়ে গেল, তার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার মাথা অদ্ভুতভাবে ফাঁকা ছিল। তার সমস্ত ভয় এখন একটি বিন্দুতে এসে থমকে গিয়েছিল। এর আগে যে অনেক দেরি হয়ে যায় তাকে সেই কথাটি বলতেই হবে যা সে জানে। শিশুর ঘরের দরজা খুলল এবং আরিয়ান সাথে সাথে সেই বিশৃঙ্খলার মাঝে ডুবে গেল। জীবাণুনাশকের গন্ধ, মেশিনের প্লাস্টিকের গন্ধ এবং মানুষের আতঙ্ক মিলে বাতাসকে দম বন্ধ করে তুলছিল। সাদা কোট পরা মানুষগুলো তার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। ঘরের মাঝখানে সেই শিশুটির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করায় আরিয়ানের উপস্থিতিতে কারও নজর পড়ল না, যতক্ষণ না রক্ষী গলা পরিষ্কার করে বলল, একটি ছোট ছেলে এসেছে, বলছে যে কিছু জরুরি কাজ আছে। কিছু মাথা পেছনে ঘুরল। তাদের নজর আরিয়ানের ওপর এমনভাবে পড়ল যেন সে কোনো ছোট পাথর যা ভুল জায়গায় রাখা হয়েছে। একজন সিনিয়র ডাক্তার ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, একে ভেতরে কে আসতে দিল? অন্য একজন ডাক্তার হাত নেড়ে তাকে অগ্রাহ্য করলেন এবং না দেখেই বললেন, একে বাইরে নিয়ে যাও, আমরা কাজ করছি। আরিয়ানের মুখ লজ্জা এবং রাগে লাল হয়ে গেল। সে জানত যে এই মুহূর্তটি আসবে, সে জানত যে এই ভরে তার কোনো স্থান নেই, কিন্তু সে এটিও জানত যে যদি সে এখন চুপ থাকে তবে সে আর কখনো সুযোগ পাবে না। আরিয়ান একটি দীর্ঘশ্বাস নিল এবং নিজের কণ্ঠস্বর স্থির রাখার চেষ্টা করল। সেই টপটি, জানালার পাশে রাখা সেই টপটি কারণ হতে পারে। আরিয়ানের শব্দগুলো ঘরে খুব হালকা কোনো জিনিস পড়ে যাওয়ার মতো ছিল, যার কোনো শব্দ হয়নি। কেউ সাথে সাথে প্রতিক্রিয়া দিল না। একজন তরুণ ডাক্তার আরিয়ানের দিকে তাকিয়ে হালকা একটু কপাল কুঁচকালেন এবং তারপর আবার মনিটরের দিকে ঘুরে গেলেন। অন্য একজন ডাক্তার ধীরে হাসলেন, খুশি হয়ে নয় বরং অবিশ্বাস্যভাবে। আমরা একটি গুরুতর পরিস্থিতি সামলাচ্ছি, ভিত্তিহীন অনুমানের এটি সময় নয়, তিনি অধীর্য স্বরে বললেন। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল। তার পা অবশ হয়ে গিয়েছিল। সে নিজের কথা বলে দিয়েছিল এবং যেমনটা সে ভেবেছিল তার কথার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু এর আগে যে সে পিছিয়ে আসত, শ্রী বিক্রম খান্নার ভারী এবং ক্লান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। সে কি বলল? তিনি ঘরের কোণ থেকে বাইরে বেরিয়ে এলেন। তার চোখ ঘুম এবং উদ্বেগের কারণে লাল ছিল। আরিয়ান আগে কখনো বিক্রম খান্নার সাথে সরাসরি কথা বলেনি। এখন সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আরিয়ানের নিজের খুব ছোট হওয়ার অনুভূতি হলো। কিন্তু বিক্রম খান্না তাকে ঘৃণার চোখে দেখছিলেন না, বরং সেই নজরে দেখছিলেন যেন কোনো ডুবন্ত ব্যক্তি যে কোনো খড়কুটোর সাহায্য নিতে প্রস্তুত। আগে আমার মনে হয় যে সেই গাছটি বিষাক্ত, আরিয়ান দ্রুত বলল। তার ভয় ছিল যে যদি সে ধীর হয় তবে সাহস হারিয়ে ফেলবে। সেটির রস হাতে বা জিনিসের গায়ে লাগতে পারে এবং তারপর হৃদযন্ত্রে প্রভাব ফেলে। আমি এটি আগে দেখেছি। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। এটি ভরসার নীরবতা ছিল না, বরং একটি খুব অদ্ভুত সম্ভাবনা সামনে আসার নীরবতা। একজন ডাক্তার মাথা নাড়লেন। আমরা পরিবেশ পরীক্ষা করেছি, বিষের কোনো চিহ্ন নেই। অন্যজন যোগ করলেন, শিশুটি সরাসরি গাছের সংস্পর্শে আসেনি। আরিয়ানের মনে হলো যেন তার গলা রুদ্ধ হয়ে গেছে। সরাসরি ছোঁয়ার দরকার নেই, সে মিনতি ভরা স্বরে বলল। রস বাগান করার দস্তানায় বা দোলনার কিনারে লাগতে পারে এবং শিশুটি বেশ কয়েকদিন ধরেই সেটির ঘ্রাণ নিচ্ছে। এর আগে যে সে নিজের কথা শেষ করত, রক্ষী এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। ব্যাস, অনেক হয়েছে, তিনি বললেন। সেই মুহূর্তে আরিয়ান বুঝতে পারল যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার বাইরে বের করে দেওয়া ছিল না, বরং এই উপলব্ধি ছিল যে সে একটি জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, অথচ তার চারপাশের মানুষ সেটি দেখতেই চাইছে না। তাদের ওপর রাগ ছিল না, কিন্তু সে হতাশ অনুভব করছিল। যদি এই সময়েও তার কথা কারো কাছে না পৌঁছায় তবে সে আর কি করতে পারত? ভেতরে মনিটর থেকে আগের তুলনায় আরও একটি লম্বা এবং তীক্ষ্ণ শব্দ এলো। একজন ডাক্তার আতঙ্কে চিৎকার করলেন। আরিয়ান না বলেই বুঝে গেল যে কবিরের অবস্থা আরও খারাপ হচ্ছে।
রক্ষী তাকে পেছনে টানতে শুরু করল। আরিয়ান প্রতিবাদ করল না, কিন্তু তার মাথায় একটি চিন্তা স্পষ্ট এবং ভয়ঙ্কর হয়ে প্রতিধ্বনিত হল। যদি আমি এখানে 1 সেকেন্ড আরও দাঁড়িয়ে থাকি এবং কিছু না করি, তবে আমার বলা সমস্ত কথা অর্থহীন হয়ে যাবে। এবং ঠিক সেই সময় যখন তাকে দরজার দিকে পেছনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, আরিয়ান বুঝে গেল যে শব্দের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যদি তাকে সেই শিশুকে বাঁচাতে হয়, তবে তাকে সেটি করতে হবে যা সে আজ পর্যন্ত কখনো করেনি, সেই সীমাগুলো পুরোপুরি পার করা যা অন্যরা তার জন্য নির্ধারণ করেছিল। আরিয়ানকে দরজার দিকে পেছনে ধাক্কা দেওয়া হলো। তার পিঠ ঠান্ডা কাঠে ধাক্কা খেল এবং মাথা এতগুলো অনুভূতির মিলনে চক্কর দিতে লাগল। সে না ছটপট করল আর না চিৎকার করল। এজন্য নয় যে সে হার মেনে নিয়েছিল, বরং এজন্য কারণ সে ভালো করে বুঝত যে এই সময় হাত পা ছোড়া তাকে কেবল একজন বিশৃঙ্খলাকারী হিসাবে প্রমাণ করবে। রক্ষী তার হাত শক্ত করে ধরেছিল, কিন্তু তিনি খুব হিংস্র ছিলেন না, যেন তিনি কেবল এই সব দ্রুত শেষ করতে চান। বাইরে বের হও, তিনি সংক্ষেপে বললেন। বড়দের কাজ করতে দাও। এই বাক্যটি নতুন ছিল না। আরিয়ান এটি তার বেড়ে ওঠার সময় অনেক রূপে শুনেছে। যখন সে ভুল করে সামনের উঠানে চলে যেত, যখন সে কোনো এমন ঘরকে অনেকক্ষণ ধরে দেখত যা তার জন্য ছিল না, অথবা যখন সে এমন কিছু জিজ্ঞেস করত যা মানুষ তার মর্যাদার বাইরে মনে করত। আরিয়ান 1 কদম পিছিয়ে এলো, কিন্তু তার চোখ এখনও দোলনার দিকে আটকে ছিল। কবির এই সময় খুব দুর্বলভাবে শ্বাস নিচ্ছিল। তার বুক ধীরে ধীরে এবং ভারীভাবে ওঠানামা করছিল, যেন প্রতিটি শ্বাস একটি শেষ চেষ্টা। আরিয়ানের বুক ফেটে যাচ্ছিল। দরজা আরিয়ানের সামনে বন্ধ হয়ে গেল। তাকে ভেতরের শোরগোলপূর্ণ ঘর থেকে আলাদা করে দেওয়া হলো। বাইরের বারান্দা অদ্ভুতভাবে শান্ত ছিল। কেবল দরজার ফাঁক দিয়ে মেশিনের শব্দ এবং তার বুকের হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। রক্ষী দরজার সামনে দাঁড়িয়ে গেল এবং সতর্ক চাহনি দিয়ে বলল, এখানেই চুপচাপ বসে থাকো, কোথাও যেও না। আরিয়ান অনিচ্ছাকৃতভাবে মাথা নাড়ল, কিন্তু যেমনই রক্ষী ওয়াকিটকির উপর কথা বলার জন্য কয়েক কদম দূরে ঘুরল, আরিয়ান বুঝে গেল যে সে চুপচাপ বসে থাকতে পারবে না। তার কাছে সময় ছিল না। সে দেওয়ালের সাথে পিঠ ঠেকালো এবং 1 সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করল। নিজের মাথায় ছড়িয়ে থাকা চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। কেবল বলা যথেষ্ট ছিল না, কেবল প্রার্থনা করা যথেষ্ট ছিল না। যদি তাকে কবিরকে বাঁচাতে হয়, তবে তাকে বাইরে দাঁড়িয়ে সেই কথাগুলোকে পুনরাবৃত্তি করার থেকে অনেক বেশি কিছু করতে হবে, যা কেউ বিশ্বাস করছিল না। আরিয়ানের মাথায় প্রতিটি ছোট কথা স্পষ্টভাবে ভেসে উঠল। জানালার পাশে রাখা সেই টব, পাতার আঠালো রস, বাগান করার দস্তানা, কাঠের দোলনা এবং ঘরের বন্ধ বাতাস, সবকিছু একে অপরের সাথে সেইভাবে যুক্ত ছিল যা মেশিনে ব্যস্ত 18 জন ডাক্তার অগ্রাহ্য করেছিলেন। এবং তখনই আরও একটি স্মৃতি ভেসে উঠল, এত স্পষ্ট যে আরিয়ানের চোখ খুলে গেল। তার নানির সেই ছোট কাঠের বাক্স, যা তিনি সব সময় উঁচুতে তাকের ওপর রাখতেন, যেখানে তিনি জরুরি সময়ের জন্য জিনিসপত্র রাখতেন, যার মধ্যে ছাইয়ের মতো একটি সূক্ষ্ম কালো পাউডার ছিল, সক্রিয় কাঠকয়লা অর্থাৎ অ্যাক্টিভেটেড চারকোল। নানি খুব শান্তভাবে বলতেন, এটি কোনো অলৌকিক ওষুধ নয়, কিন্তু যখন শরীরে বিষ চলে যায় তখন এটি নোংরা জিনিসগুলোকে শরীর থেকে বাইরে টেনে নেয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। আরিয়ান সোজা হয়ে দাঁড়ালো। সে জানত যে সে কি ভাবছে এবং কেবল ভাবার মাধ্যমেই তার হাত পা কাঁপতে লাগল। যদি সে এমনটা করে, তবে ফেরার কোনো রাস্তা থাকবে না। তাকে কেবল আজে বাজে কথা বলা শিশু নয়, বরং একটি মরণাপন্ন জীবনকে স্পর্শ করা অপরাধী মনে করা হবে, যে প্রতিটি নিয়ম এবং নীতি ভেঙে দিয়েছে। যদি সে ভুল হয়, তবে ফলাফল কেবল চাকরি যাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। কিন্তু যদি সে সঠিক হয়, আরিয়ানার ভাবার সাহস পেল না, কারণ সামনে ভাবার মানে ছিল পদক্ষেপ নেওয়া। সে বারান্দায় চারদিকে দেখল। এই সময় কারো নজর তার ওপর ছিল না। সমস্ত একাগ্রতা ভেতরের ঘরের ওপর ছিল। আরিয়ানের এই ঘরের মানচিত্র খুব ভালো করে মনে ছিল। সে এখানে বড় হয়েছে। প্রতিটি উপপথ, প্রতিটি কর্মচারীর সিঁড়ি এবং প্রতিটি স্টোর রুম দিয়ে সে গিয়েছে। তার এর অনুমতি ছিল না, কিন্তু সে কেবল দেখে বেঁচে থাকা শিখেছিল। সে জানত যে শিশুদের ঘরের সাথে লাগোয়া একটি ছোট বাথরুম আছে, যা প্রায়ই হাত ধোয়া বা জামাকাপড় বদলানোর জন্য ব্যবহার করা হয়। সে এটিও জানত যে সেখানে একটি মেডিকেল ক্যাবিনেট আছে, যাতে সেই সব জিনিস থাকে যা ধনী ব্যক্তিরা নিরাপত্তার জন্য কিনে রাখেন, কিন্তু খুব কমই ব্যবহার করেন। আরিয়ান কোনো দ্বিধা ছাড়াই চলতে শুরু করল। সে ওয়াকিটকির উপর কথা বলার জন্য ব্যস্ত রক্ষীর পাশ দিয়ে দ্রুত বেরিয়ে গেল। যখন বাথরুমের দরজা তার সামনে এলো, তখন আরিয়ান হ্যান্ডেল ধরল, একটি দীর্ঘশ্বাস নিল এবং সেটি খুলে দিল। সেই স্থানটি তার কল্পনার চেয়ে ছোট ছিল। সাদা আলো ঠান্ডা পাথরের সিঙ্কের ওপর পড়ছিল। সবকিছু পরিষ্কার এবং অদ্ভুত ছিল। আরিয়ান ক্যাবিনেট খুলল এবং দ্রুত প্রতিটি তাক দেখল। ব্যান্ডেজ, জীবাণুনাশক এবং কিছু এমন দ্রবণ যার নাম সে জানত না। এবং তখনই সবচেয়ে নিচের কোণে একটি ছোট্ট ঝাপসা কাঁচের শিশি পাওয়া গেল, যার ভেতরে কালো পাউডার ছিল।
শিশিটি ধরার সময় আরিয়ানের হাত কাঁপছিল, কিন্তু এই সময় এটি ভয় নয়, বরং এমন একটি সংকল্প ছিল যা তার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। সে এখন নিজের মায়ের কথা, আগামীকালের কথা বা নিজের শাস্তির কথা ভাবছিল না। আরিয়ানের মাথায় কেবল একটি কথাই স্পষ্ট ছিল, যদি সে কিছু না করে তবে কবির মারা যাবে এবং সে তাকে চুপচাপ দেখার মতো মানুষ হয়ে থেকে যাবে। বাইরে থেকে একটি উচ্চ শব্দ এলো, যাতে আরিয়ান চমকে উঠল। শিশুর ঘরের দরজা দ্রুত খুলে গেল। ডাক্তারদের একে অপরের সাথে চিৎকার করার শব্দ এলো যে তারা আর অপেক্ষা করতে পারবে না এবং কোনো বড় পদক্ষেপ নিতে হবে। আরিয়ানের বুক কেঁপে উঠল। তারা এমন কিছু করতে যাচ্ছিল যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না। আরিয়ান হাতে পাউডারের শিশি শক্ত করে ধরল এবং বাথরুম থেকে বেরিয়ে এলো। তখনই একজন রক্ষী তাকে দেখল এবং তার মুখ রাগে কালো হয়ে গেল। আমি তোমাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, তিনি দাঁত চেপে বললেন এবং তাকে টানার জন্য হাত বাড়ালেন। আরিয়ান সেই ব্যক্তির দিকে তাকালো। তার চোখে এখন আগের মতো আতঙ্ক ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে প্রতিটি ফলাফলকে স্বীকার করে নিয়েছে। আমি আপনার কাছে মিনতি করছি, আরিয়ান ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। আমাকে শুধু 5 মিনিট দিন। যদি কিছু না বদলায় তবে আপনি আমাকে যেখানে খুশি নিয়ে যাবেন। রক্ষী একটি খুব সংক্ষিপ্ত মুহূর্তের জন্য থমকে গেল। এটি এজন্য ছিল না যে তার আরিয়ানের ওপর ভরসা ছিল, বরং এজন্য কারণ সেই ছেলের চোখে এমন কিছু ছিল যা তাকে ভাবতে বাধ্য করল। এমন এক গম্ভীরতা যা কোনো দুষ্টু বাচ্চার হতে পারে না। ভেতর থেকে মেশিনের শব্দ আবার একটি দীর্ঘ, তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর সুরে প্রতিধ্বনিত হলো। রক্ষী দাঁত চেপে একবার ঘরের দরজার দিকে তাকালো এবং তারপর আবার আরিয়ানের দিকে। তাড়াতাড়ি করো, তিনি ফিসফিস করে বললেন। যদি কিছু হয় তবে আমি দায়ী নই। এবং সেই মুহূর্তেই আরিয়ান বুঝতে পারল যে সে সেই বিন্দুটি পার করে গিয়েছে যেখান থেকে ফেরার পথ নেই। সে শিশিটি শক্ত করে ধরল এবং শিশুর ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। এখন সে কাঁচের বাইরে দাঁড়িয়ে থাকা শিশুটি ছিল না, বরং সেই ব্যক্তি ছিল যে সেটি করার জন্য প্রস্তুত ছিল, যা আর কেউ করার সাহস জোগাড় করতে পারছিল না। আরিয়ান ঘরে প্রবেশ করল এবং ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল যে সবার নজর তার ওপর এক ঠান্ডা ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। এখন কেউ এটি জিজ্ঞেস করছিল না যে সে কে, কারণ এই পরিস্থিতিতে তার পরিচয় এখন গুরুত্ব রাখছিল না। গুরুত্বপূর্ণ ছিল এটি যে সে ভুল জায়গায়, ভুল ভূমিকায় এবং ভুল সময় দাঁড়িয়েছিল। একজন ডাক্তার পেছনে ফিরলেন এবং যখন তিনি আরিয়ানের হাতে কাঁচের শিশি দেখলেন তখন তিনি তার ভুরু কুঁচকালেন। আবার সেই ছেলেটি, তার কণ্ঠে গভীর ক্লান্তি এবং বিরক্তি পরিষ্কার ঝরছিল। একে এখনই বাইরে বের করো। আরিয়ান থামল না। সে এক কদম আরও বাড়ালো এবং তারপর আরও একটি। তার এমন মনে হচ্ছিল যেন তার পায়ের নিচের মেঝে শক্ত এবং পিচ্ছিল ধুই, যেন একটিও ভুল কদম তাকে ফেলে দেবে। সে ডাক্তারদের দিকে তাকালো না, শ্রী বিক্রম খান্নার দিকেও না, এবং সেই হাতগুলোর দিকেও না যা তাকে ধরার জন্য এগোচ্ছিল। তার নজর কেবল দোলনার ওপর জমেছিল, যেখানে কবির শুয়েছিল, এবং তার বুক খুব ধীরে ধীরে ধরফর করছিল, যেন প্রতিটি শ্বাস কোথাও অনেক দূর থেকে টেনে আনা হচ্ছে। মুখে নীল ভাব তার চোখের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ছিল, যার ফলে সেই কচি মুখটি ঠান্ডা ধূসর কুয়াশার চাদরে ঢাকা মনে হচ্ছিল। আরিয়ান মৃত্যুকে কখনো এত কাছ থেকে দেখেনি। থামো, কেউ চিৎকার করল। তোমার এখানে থাকার অনুমতি নেই। একটি হাত আরিয়ানের কাঁধ জোড়ে ধরল যাতে সে টলে যায় এবং শিশিটি তার হাত থেকে পড়ে যেতে যেতে বাঁচে। কিন্তু সেই মুহূর্তে যখন তার মনে হলো যে সে ভারসাম্য হারাচ্ছে, তার ভেতরে এক অদ্ভুত শক্তি জন্ম নিল। এই শক্তি পেশির নয়, বরং সেই সিদ্ধান্তের ছিল যা সে আগেই নিয়ে ফেলেছিল। আরিয়ান এক ঝটকায় নিজেকে সেই ধরা থেকে ছাড়িয়ে নিল এবং দোলনার কাছে পৌঁছে গেল। দয়া করে, সে দ্রুত বলল। তার গলা কাঁপছিল, কিন্তু ভেঙে যায়নি। শুধু একটু সময়, আমার কাছে ব্যাখ্যা করার সময় নেই। পুরো ঘর শোরগোলে করে গেল। কেউ নিরাপত্তা রক্ষীকে ডাকছিল, চেয়ারগুলো টেনে সরানোর শব্দ আসছিল এবং কেউ রাগে চিৎকার করছিল। শ্রী বিক্রম খান্না এগিয়ে এলেন। তার মুখ উত্তেজনায় কুঁচকে ছিল এবং চোখগুলো রক্তের মতো লাল ছিল। ছেলে, তুমি এটা কি করছো? তার কণ্ঠস্বর ছিল ভারী এবং তীক্ষ্ণ, যাতে রাগ এবং আতঙ্ক উভয়ই মিশেছিল। আমার ছেলেকে ছেড়ে দাও। আরিয়ান এক মুহূর্তের জন্য মাথা তুলে তার দিকে তাকালো। নিজের জীবনে প্রথমবার সে সেই শক্তিশালী ব্যক্তির চোখের দিকে সরাসরি তাকিয়েছিল। সেটি কোনো চ্যালেঞ্জের চাহনি ছিল না এবং কোনো ভিক্ষা চাওয়ারও ছিল না, বরং সেটি ছিল সেই শিশুর চাহনি যে জানত যে সে শেষ সীমায় দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আরিয়ান নিচু স্বরে বলল, যেন পরিবারের কোনো বড় কারোর সাথে কথা বলছে। যদি আমি ভুল হই তবে আপনি আমাকে যে কোনো শাস্তি দেবেন, কিন্তু যদি আমি সঠিক হই তবে দয়া করে আমাকে বাইরে বের করে দেবেন না। এই কথাটি বিক্রম খান্নাকে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করল, কারণ এখন তিনি আর কারোর ওপরই পুরোপুরি ভরসা করতে পারছিলেন না। 18 জন ডাক্তার এবং ডজন ডজন চিকিৎসা পদ্ধতিও তার একমাত্র ছেলেকে মৃত্যুর গহ্বর থেকে বাঁচাতে পারছিল না। সেই মুহূর্তে একজন নিয়ন্ত্রিত ব্যক্তির বুদ্ধি নিজের বাবা হওয়ার আদিম ভয়ের সামনে টলে গেল। কিন্তু ডাক্তাররা অতটা দ্বিধাগ্রস্ত ছিলেন না। একজন ডাক্তার আরিয়ানের হাত ঝাপটা দিয়ে সরানোর জন্য এগিয়ে এলেন এবং চিৎকার করে বললেন যে তারা একটি শিশুকে হস্তক্ষেপ করতে দিতে পারেন না। অন্য একজন ডাক্তার মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন যে যদি আর দেরি হয় তবে তারা শিশুকে হারিয়ে ফেলবেন।
এই কথাটি আরিয়ানকে পদক্ষেপ নিতে বাধ্য করল, অবহেলায় নয়, বরং এই জন্য কারণ সে জানত যে ডাক্তাররা যে পথে যাচ্ছিলেন সেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। আরিয়ান ঝুঁকে কবিরকে নিজের 2 বাহুতে তুলে নিল। সেই শিশুর শরীর এতটাই হালকা ছিল যে আরিয়ান শিউরে উঠল, যেন হাত ছাড়লেই সে অদৃশ্য হয়ে যাবে। ঘরে চিৎকারে হইচই পড়ে গেল। হে ভগবান, সে শিশুকে তুলে নিয়েছে, ওকে ধরো! আরিয়ান প্রধান দরজার দিকে নয় বরং পাশের বাথরুমের দিকে ছুটল, যার রাস্তা তার খুব ভালো করে মনে ছিল। একজন নিরাপত্তারক্ষী তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আরিয়ান দ্রুত ভেতরে গিয়ে দরজা বন্ধ করল এবং ভেতর থেকে জোরে লক করে দিল। বাইরে থেকে দরজায় জোরে জোরে আঘাত হতে লাগল এবং মানুষ চিৎকার করতে লাগল, কিন্তু আরিয়ান এখন তাদের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তার পৃথিবী এখন সেই ছোট্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, যেখানে কেবল সে এবং সেই মরণাপন্ন শিশুটি ছিল। আরিয়ান কবিরকে সিঙ্কে শুইয়ে দিল এবং তোয়ালে দিয়ে তার মাথা একটু উঁচু করল। তার হাত মারাত্মকভাবে কাঁপছিল। সে আগে কখনো এমন কিছু করেনি। শান্ত হও, আরিয়ান নিজেকে ফিসফিস করে বলল। ঠিক সেরকমই করো যেরকম নানি শিখিয়েছিলেন। সে শিশির ঢাকনা খুলল, যা থেকে শুকনো পাউডারের একটি হালকা গন্ধ এলো। আরিয়ান কিছুটা পাউডার নিজের তালুতে নিল। সেটি ঠান্ডা জলের সাথে দ্রুত মেশালো এবং নিজের আঙুল দিয়ে নাড়ালো। জল কালচে ধূসর হয়ে গেল। তার হৃৎপিণ্ড ঢোলের মতো বাজছিল, কিন্তু তার মাথা অদ্ভুতভাবে শান্ত ছিল। সে কবিরের মাথা একপাশে কাঁধ করল এবং ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করল, যা নীল হয়ে গিয়েছিল এবং খুব দুর্বলভাবে শ্বাস নিচ্ছিল। আমাকে ক্ষমা করো ছোট ভাই, আরিয়ান রুদ্ধ কণ্ঠে বলল। আমি শুধু তোমাকে বেঁচে থাকতে দেখতে চাই। সে সেই কালো মিশ্রণটি ধীরে ধীরে শিশুর মুখে ঢালল, খুব সাবধানে, যাতে শিশুর দম বন্ধ না হয়ে যায়। বাইরে দরজা আরও জোরে কাঁপতে লাগল এবং কাঠের চরচর শব্দ এলো। দরজা খোলো, কেউ চিৎকার করল। যদি কিছু হয়ে যায় তবে কি তুমি এর দায়িত্ব নিতে পারবে? আরিয়ান কোনো উত্তর দিল না। তার আর উত্তর দেওয়ার সাহস অবশিষ্ট ছিল না। তার পুরো মনোযোগ ছিল তার হাতের নিচে চলা কচি নিঃশ্বাসের ওপর। 1 সেকেন্ড কাটল, তারপর 2। কোনো অলৌকিক কিছু সাথে সাথে ঘটল না। কোনো আলো জ্বলে উঠল না। শুধু একদম দম বন্ধ করা নীরবতা ছেয়ে রইল। সেই মুহূর্তে আরিয়ান বুঝতে পারল যে ফলাফল যাই হোক না কেন, সে সেই বিকল্পটি পূরণ করেছে যা সে এড়াতে পারত না। হঠাৎ দরজা ভেঙে খুলে গেল। নিরাপত্তারক্ষীরা ভেতরে ঢুকে এলো এবং তারা আরিয়ানকে সিঙ্ক থেকে দূরে টেনে নিল। সে মেঝেতে পড়ে গেল এবং তার মাথা ঠান্ডা পাথরে ধাক্কা খেল। পাউডারের শিশিটি মেঝেতে গড়াগড়ি খেল। কবিরকে সাথে সাথে বাইরে নিয়ে যাওয়া হলো এবং তার মায়ের কান্নার শব্দ শোনা গেল। আরিয়ান সেখানেই পড়ে রইল। তার পিঠ ঠান্ডা ছিল এবং কান স্তব্ধ ছিল। তার মাথায় শুধু একটিই প্রশ্ন এবং একটিই প্রার্থনা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কি সময় মতো পৌঁছাতে পেরেছি? আরিয়ানকে বাথরুম থেকে টেনে বাইরে আনা হলো। তার পিঠ ঠান্ডা মেঝেতে ঘষা খাচ্ছিল এবং তার নিঃশ্বাস একটি ভারী শব্দের সাথে বের হচ্ছিল। ছাদের আলো তার চোখের সামনে ঘুরছিল এবং তারপর সেই উত্তেজনাপূর্ণ মুখগুলোতে গিয়ে থামল, যারা তার উপর ঝুঁকেছিল। কেউ জোরে চিৎকার করে তাকে শক্ত করে ধরার আদেশ দিল। এদিকে পদচ্ছপ দ্রুত দোলনার দিকে এগিয়ে গেল। আরিয়ান এখন আর বাধা দেওয়া ছেড়ে দিয়েছিল। তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল এবং ভয়ের একটি ঢেউ তার ভিতরে বইছিল। সে শুধু নিজের মাথা তুলে সেই দিকে তাকানোর চেষ্টা করছিল যেদিকে কবিরকে নিয়ে যাওয়া হয়েছিল। তার মনে হচ্ছিল যে যদি সে সেই শিশুকে আরও একবার দেখতে পায় তবেই সে নিঃশ্বাস নিতে পারবে। শ্রী বিক্রম খান্না নিজের ছেলেকে কোলে তুলে নিয়েছিলেন। তার হাত কাঁপছিল, যা তিনি লুকাতে পারছিলেন না। সেই সময় তার মুখ কোনো আদেশ দেওয়া মালিকের ছিল না, বরং একজন ভীত বাবার ছিল। একেই শিশুকে কি খাইয়েছ? তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। তার নজর ছিল শিশুর ঠোঁটে লেগে থাকা কালো পাউডারের চিহ্নর ওপর। একজন ডাক্তার এগিয়ে এলেন এবং দ্রুত শিশুর মুখ পরীক্ষা করলেন। তার ভ্রু কুঁচকে গেল। সম্ভবত এটি অ্যাক্টিভেটেড চারকোল। তিনি অবাক হয়ে বললেন যে এই ব্যাপারটি বোধগম্য নয়। আরও একটি কণ্ঠস্বর রাগে ফেটে পড়ল। এর এরকম করার সাহস কিভাবে হলো? প্রশ্নের ঝড় বৃষ্টির মতো হতে লাগল, কিন্তু আরিয়ান সেগুলো পুরোপুরি শুনতে পাচ্ছিল না। সে মেঝেতে একপাশে শুয়েছিল। তার একটি হাত শক্ত করে ধরা ছিল এবং অন্যটি ঠান্ডা হয়ে গিয়েছিল। তার মাথায় সব কিছু অদ্ভুতভাবে ধীর হয়ে গিয়েছিল। তার নিজের নানির হাত কথা মনে পড়ছিল, যা তার মাথায় হাত বুলিয়ে দিত। চুলোর ধোঁয়ার বন্ধ মনে পড়ছিল এবং সেই দুপুরগুলোর কথা মনে পড়ছিল যখন নানি প্রতিটি জিনিস শান্তভাবে বুঝিয়ে বলতেন। নানি বলেছিলেন যে চারকোল সাথে সাথে জীবন বাঁচায় না, কিন্তু শরীরকে আরও একটি সুযোগ অবশ্যই দেয়। আরিয়ান মনে মনে সেই কথাগুলো পুনরাবৃত্তি করল। শুধু একটি সুযোগ, ওকে আরও একটি সুযোগ দিয়ে দাও। হঠাৎ সেই বিশৃঙ্খলার মাঝে একটি আলাদা শব্দ শোনা গেল। চিৎকার নয়, পদচ্ছপ নয়, বরং মনিটর থেকে আসা একটি খুব ছোট এবং খাটো বিপ শব্দ। স্ক্রিনের কাছে দাঁড়িয়ে থাকা একজন মহিলা ডাক্তার হঠাৎ থমকে গেলেন। তিনি আরও কাছে ঝুঁকলেন। তিনি রিডিং দেখলেন এবং আবার নিচে তাকালেন। থামো, তিনি নিচু স্বরে বললেন।
সবাই একটি মিনিটের জন্য থামো। ঘরে ধীরে ধীরে নীরবতা ছেয়ে যেতে লাগল, যেন কেউ পৃথিবীর আওয়াজ কমিয়ে দিয়েছে। অক্সিজেনের মাত্রা। তিনি স্ক্রিন থেকে নজর না সরিয়ে বললেন, উপরে যাচ্ছে। এটা সম্ভব নয়। অন্য একজন ডাক্তার অবিশ্বাসের সাথে বললেন, এটি সত্যিই বাড়ছে। তিনি আরও দৃঢ়তার সাথে পুনরাবৃত্তি করলেন, হৃদস্পন্দনও আগের থেকে ভালো এবং স্থিতিশীল হচ্ছে। শ্রী বিক্রম খান্না নিজের মাথা নিচু করে শিশুর দিকে তাকালেন। আরিয়ান তার মুখ দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তার নিঃশ্বাস বন্ধ হতে এবং তারপর দ্রুত চলতে শুনল। কবির, তিনি এত নিচু স্বরে ডাকলেন যেন তার ভয় ছিল যে তার কণ্ঠস্বরে এই নাজুক মুহূর্তটি ভেঙে যাবে। কবির চোখ খোলেনি, কিন্তু তার বুক এখন পরিষ্কারভাবে ওঠানামা করছিল। সেটি ছিল খুব সামান্য উন্নতি, কিন্তু সেই ঘরে উপস্থিত প্রত্যেকের জন্য সেটি ছিল আশার আলো। আবার পরীক্ষা করো, একজন ডাক্তার আদেশ দিলেন। এখন তার কণ্ঠে রাগ নয়, বরং ঘাবড়ে যাওয়া কৌতূহল ছিল। ডাক্তাররা শিশুর বুকে স্টেথোস্কোপ রাখলেন এবং খুব মনোযোগ দিয়ে শুনলেন। কিছু সেকেন্ড পর্যন্ত কেউ কিছু বলল না। সেই সেকেন্ডগুলো আরিয়ানের কাছে শতাব্দীর মতো দীর্ঘ মনে হলো। তারপর ডাক্তার মাথা তুললেন। তার চোখে বিস্ময় স্পষ্ট ছিল। হৃদস্পন্দন এখন নিয়মিত। ঘরটি কানাঘুষায় এবং ফিসফিসানিতে ভরে গেল। এখন কেউ চিৎকার করছিল না, বরং সবাই অবাক ছিল যে অ্যাক্টিভেটেড চারকোল এত দ্রুত কাজ কিভাবে করতে পারে। আর যদি এটি বিষ ছিল, তবে তার উৎস কোথায় ছিল? পরিবেশ, সেই টব। আরিয়ানের কণ্ঠস্বর ছিল দুর্বল এবং ফাটা, কিন্তু সেটি অনুমানের শোরগোল থামানোর জন্য যথেষ্ট ছিল। কেউ খেয়ালও করেনি যে কখন তার হাত ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত এজন্য, কারণ সবার নজর শিশুর ওপর ছিল। আরিয়ান ভর দিয়ে বসে পড়ল। তার পিঠে ব্যথা ছিল, কিন্তু তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল। জানালার পাশে সেই টব। সে ধীরে ধীরে বলল, এটি কেউ খাওয়ায়নি। এর রস জিনিসের গায়ে লেগেছিল এবং শিশুটি বেশ কয়েকদিন ধরে তার ঘ্রাণ নিচ্ছিল। এইবার কেউ হাসল না, কেউ তাকে অগ্রাহ্য করল না। একজন ডাক্তার সেই দিকে গেলেন যেদিকে আরিয়ান ইশারা করেছিল। তিনি সেই গাছটিকে এমনভাবে দেখলেন যেন প্রথমবার দেখছেন। অন্য একজন ডাক্তার দস্তানা পরে পাতাগুলো স্পর্শ করলেন এবং নিজের হাত পিছিয়ে নিলেন। এটি তো আঠালো, তিনি ভারী কণ্ঠে বললেন। অদ্ভুত ব্যাপার। এই গাছটিকে সাথে সাথে বাইরে বের করো। মহিলা ডাক্তার আদেশ দিলেন। পুরো এলাকাটি পরিষ্কার করো এবং জীবাণুমুক্ত করো। আদেশ সাথে সাথে পালন হলো। নিরাপত্তা রক্ষীরা গাছটিকে বাইরে নিয়ে গেল এবং সতেজ ঠান্ডা বাতাসের জন্য জানালাগুলো খুলে দেওয়া হলো। আরিয়ান এই সব দেখল। তার হৃৎপিণ্ড এখনও দ্রুত ধরফর করছিল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে কি হচ্ছে, এবং সে খুব তাড়াতাড়ি আশা করতে ভয় পাচ্ছিল। কিন্তু যখন সে কবিরের দিকে তাকালো, তখন সে দেখল যে তার ঠোঁটের নীল ভাব এখন কমে গিয়েছে। আরিয়ান দেয়ালের সাহায্য নিল এবং নিজের চোখ বন্ধ করল। তার হাত পা আলগা হয়ে গেল, এবং যে উত্তেজনা সে কাচের বাইরে দাঁড়িয়ে থাকার সময় থেকে অনুভব করছিল, তা এখন একটি হালকা কম্পনের রূপে বাইরে বেরিয়ে আসছিল। সে না হাসল আর না কাঁদল, শুধু একটি গভীর নিঃশ্বাস নিল, যেন অনেক মিনিট পরে সে প্রথমবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি পেয়েছে। শ্রী বিক্রম খান্না আরিয়ানের দিকে ঘুরলেন। তার চোখে এখন একটি অন্য ভাব ছিল। উদ্বেগ এবং সতর্কতা এখনও ছিল, কিন্তু সাথে একটি বিভ্রান্তিকর কৃতজ্ঞতাও ছিল। এই ছেলেটিকে এখানেই থাকতে দাও, তিনি রক্ষীকে বললেন। এখন একে কেউ কিছু বলবে না। আরিয়ান চোখ খুলল। সে জানত যে এখনও সবকিছু শেষ হয়নি। কবির পুরোপুরি সুরক্ষিত ছিল না, এবং সে জানত না যে সামনে তাকে কোন কোন জিনিসের মুখোমুখি হতে হবে। কিন্তু এই মুহূর্তে সেই ঘরের মাঝে, যেখানে একসময় তাকে ফালতু মনে করা হতো, সে একটি পরিবর্তন অনুভব করল। এখন তাকে কেউ উপদ্রবী শিশু মনে করছিল না, এবং আরিয়ান বুঝতে পারল যে যে দরজাটিকে সে নিজের প্রাণ বাজি রেখে খুলেছিল, তা এখন আগের মতো আর কখনো বন্ধ হবে না। ঘরের ভেতরের বাতাস খুব ধীরে ধীরে শান্ত হলো, যেন প্রত্যেকে ভয় পাচ্ছিল যে হয়তো জোরে নিঃশ্বাস নেওয়ার মাধ্যমেই সেই নাজুক পরিস্থিতি আবার দিগড়ে না যায়। কবিরকে আবার দোলনায় শুইয়ে দেওয়া হয়েছিল। এখন সে বিশৃঙ্খলার কেন্দ্র নয়, বরং সতর্ক পর্যবেক্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। মেশিনগুলো এখনও নিয়মিতভাবে বিপ করছিল, কিন্তু এখন সেই শব্দগুলোতে বিপদের কোনো সংকেত ছিল না। সেই শব্দগুলো এখন একটি মনে করিয়ে দেওয়া ছিল যে এই কচি প্রাণটি এখনও এখানেই আছে এবং সংগ্রাম করছে। ডাক্তারদের একটি ছোট দল নিজেদের মধ্যে সংক্ষেপে আলোচনা করছিল। তাদের নজর ক্রমাগত স্ক্রিনের দিকে এবং তারপর সেই জায়গার দিকে যাচ্ছিল যেখান থেকে টপ সরানো হয়েছিল, যেন তারা এখন উপলব্ধি করেছে যে ঘরের একটি এমন কোণ ছিল যা তারা অনেক দীর্ঘ সময় ধরে ভুলে গিয়েছিল। আরিয়ান দেয়ালের সাহায্য নিয়ে বসেছিল। তার হাঁটু তার বুক পর্যন্ত গুটিয়েছিল, যেন একটি শিশুর কোনো সাহায্যের প্রয়োজন। তার পিঠ এখনও ব্যথা করছিল, কিন্তু সেই ব্যথা এখন ভারী ক্লান্তির সামনে ফ্যাকে হয়ে গিয়েছিল। সে না দোলনার কাছে যাওয়ার সাহস করল, আর না কাউকে কিছু জিজ্ঞাসা করার। সে কেবল শুনতে পারত এবং অপেক্ষা করতে পারত। সে জানত যে যদি একটি রিডিংও খারাপ হয়, তবে সবকিছু আবার শূন্যে পৌঁছে যাবে, এবং যদি এমনটা হয়, তবে তার বিশ্বাস ছিল না যে তার মধ্যে আবার উঠে দাঁড়ানোর সাহস বাঁচবে কিনা।
একজন তরুণ ডাক্তার বাইরে পাঠানো হলো, যে একটি ট্রে এবং নতুন দস্তানা নিয়ে ফিরে এলো। সে জানালার সেই কিনারার কাছে ঝুঁকল এবং সেখানকার উপরিভাগ খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করল। এখানে তেলের চিহ্ন আছে, সে নিচু স্বরে বলল। এটি বেশ বড় অংশে ছড়িয়ে আছে। অন্য একজন ডাক্তার মাথা নাড়লেন এবং দ্রুত নোট নিলেন। তিনি আরও বললেন যে যদি এটি সত্যি কার্ডিয়াক গ্লাইকোসাইড হয় তবে কেবল পরোক্ষ যোগাযোগ, বিশেষ করে নবজাতক শিশুদের জন্য বিকার তৈরি করার জন্য যথেষ্ট। এখন আর কেউ সেই প্রতিবাদ বা ঘৃণা দেখাচ্ছিল না যা আগে দেখানো হয়েছিল। বইয়ের বাইরের জিনিসগুলোকে নাকচ করার পুরনো অভ্যেস এখন সেই বাস্তবতার সামনে হাঁটু গেড়ে বসেছিল যা এইমাত্র ঘটে গিয়েছে। একজন মহিলা ডাক্তার আরিয়ানের দিকে ঘুরলেন এবং তাকে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, আবার খুব নরমও ছিল না। তিনি শুধু সত্য বুঝতে চেয়েছিলেন। তুমি এই গাছ সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছিলে? পুরো ঘরে যেন এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। আরিয়ান হঠাৎ সরাসরি করা প্রশ্নে একটু চমকে উঠল। সে নিজের থুতু গিলল। তার নিজের গলা শুকনো মনে হলো। আগে আমার নানির কাছ থেকে, সে ধীরে ধীরে বলল। তিনি নর্মদার কাছে পুরনো বস্তিতে থাকতেন। তিনি আমাকে প্রায়ই বিপজ্জনক গাছ সম্পর্কে বলতেন। তিনি বলতেন যে কিছু গাছ দেখতে খুব সুন্দর হয় কিন্তু খুব বিষাক্ত হয়। কিছু ডাক্তার নিজেদের মধ্যে চাহনি বিনিময় করলেন। এইবার তাদের চাহনিতে মজা নয়, বরং গাম্ভীর্য ছিল। তুমি কি এর বৈজ্ঞানিক নাম জানো? কেউ জিজ্ঞেস করল। আরিয়ান মাথা নাড়ল। আমি বৈজ্ঞানিক নাম জানি না। নানি শুধু একে বিষাক্ত ঘণ্টা বলতেন। তিনি বলেছিলেন যে এটি কখনো খালি হাতে ছোঁয়া উচিত নয়, বিশেষ করে যখন ঘরে ছোট শিশু থাকে। এই উত্তরটি প্রযুক্তিগতভাবে পূর্ণ ছিল না ঠিকই, কিন্তু এটি সেই পরিস্থিতির সাথে এতটাই নির্ভুলভাবে মিলে যাচ্ছিল যে সবাই অবাক হয়ে গেল। মহিলা ডাক্তার মাথা নাড়লেন এবং নিজের সহযোগীদের দিকে ঘুরে ডিজিটালিস গ্রুপ সম্পর্কে পরীক্ষা করতে বললেন। ঘরের কোণে শ্রী বিক্রম খান্না এখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি না ডাক্তারদের কথাবার্তায় হস্তক্ষেপ করলেন আর না আরিয়ানকে আগের মতো দেখলেন। তার নজর নিজের ছেলের উপর আটকে ছিল, যেন তিনি এটি নিশ্চিত করতে চাচ্ছিলেন যে শিশুর প্রতিটি নিঃশ্বাস ছন্দে আছে। কিন্তু যখন তিনি বিষ শব্দটি শুনলেন তখন তার মুখের পেশিগুলো কুঁচকে গেল। তিনি সেই খালি জায়গাটি দেখলেন যেখানে টব রাখা ছিল এবং তারপর আরিয়ানের দিকে তাকালেন। এইবার তার চোখে কোনো শীতলতা ছিল না এবং কোনো সন্দেহও ছিল না। তার চোখে একটি না বলা প্রশ্ন ছিল। শীঘ্রই আদেশ দেওয়া হলো। ঘরটি পুরোপুরি জীবাণুমুক্ত করা হতে লাগল। যারা টবটি ছুঁয়েছিলেন তাদের হাত ধোয়ার এবং দস্তানা পাল্টানোর জন্য বলা হলো। অন্য একটি দলকে সেই উপহার টবের উৎস পরীক্ষা করার জন্য ডাকা হলো। ঘরটি এখন বাঁচানোর পরিস্থিতি থেকে পরীক্ষার পরিস্থিতিতে বদলে গিয়েছিল এবং আরিয়ান অনুভব করল যে সে এই উভয় পরিস্থিতির সীমায় বসে আছে। সে এখন আর কোনো অনুপ্রবেশকারী ছিল না, কিন্তু তাকে এখনও পুরোপুরি ভেতরের অংশ মনে করা হয়নি। সে শুধু একটি এমন সত্যের জীবন্ত সাক্ষী ছিল যা কেউ কল্পনাও করেনি। একজন ডাক্তার আরিয়ানের কাছে এলেন এবং তাকে জলের গ্লাস দিলেন। একটু জল খেয়ে নাও, তিনি বললেন। তোমার নিজের শক্তি বজায় রাখার প্রয়োজন আছে। এই ছোট ব্যবহারটি আরিয়ানকে প্রশংসার শব্দের থেকেও বেশি অবাক করে দিল। সে দুই হাতে গ্লাসটি ধরল এবং একটি ছোট চুমুক দিল। ঠান্ডা জলে তার গলা পরিষ্কার হলো এবং সে উপলব্ধি করল যে সে কতটা বদলে গিয়েছে। তুমি কি জানো সেই টবটি কে পাঠিয়েছিল? শ্রী বিক্রম খান্নার কণ্ঠস্বর খুব উঁচু ছিল না, কিন্তু সেটি সবার নজর কেড়ে নিল। তিনি আরিয়ান থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়েছিলেন। তিনি একটি দূরত্ব বজায় রেখেছিলেন, যেন তিনি নিজের শক্তি আরিয়ানের উপর চাপিয়ে দিতে না চান। আরিয়ান মাথা নাড়ল। আজ্ঞে না, আমি তো শুধু ডেলিভারি করা লোকটিকে সেটি ভেতরে আনতে দেখেছিলাম। সেটিতে একটি হলুদ রিবন এবং শুভেচ্ছার কার্ড লাগানো ছিল। শ্রী বিক্রম মাথা নাড়লেন। তার মুখ আরও কঠোর হয়ে গেল। ঠিক আছে, তিনি ভারী কণ্ঠে বলবেন, আমি তদন্ত করাবো। তারপর তিনি নিরাপত্তা রক্ষীর দিকে ঘুরলেন। একে এখানেই থাকতে দাও, কেউ একে হাত দেবে না। এই শব্দগুলো সেই শান্ত পরিবেশে পরিষ্কার প্রতিধ্বনিত হল। আরিয়ান এটি শুনল এবং তার বুক ধরফর করে উঠল। এখানেই থাকতে দাও, বাইরে নিয়ে যেও না, বড়দের কাজ করতে দাও। এরকম কথা এখন আর ছিল না, কিন্তু আরিয়ানের জন্য এটি ছিল এমন একটি দরজা যা তার আশার থেকে একদম আলাদাভাবে খুলেছিল। সে আরও একবার ঘরটি দেখল। দামি যন্ত্রপাতি, বুদ্ধিমান মানুষ, বাতাসে ঝুলে থাকা উদ্বেগ। কিন্তু এখন একটি জিনিস বদলে গিয়েছিল। যেভাবে মানুষ তাকে দেখছিল তা কোনো মহিমান্বিত করা ছিল না এবং কোনো স্পষ্ট কৃতজ্ঞতাও ছিল না, বরং এটি ছিল এই কথার স্বীকৃতি যে তার কাছে এমন কিছু ছিল যা তারা সবাই ভুলে গিয়েছিল। আরিয়ান নিজের মাথা নিচু করে নিল। তার হাত তার হাঁটুর উপর শক্ত হয়ে বসল। তার মনে যে স্বস্তির অনুভূতি এইমাত্র জন্মেছিল তা অন্য একটি উদ্বেগের নিচে চাপা পড়ে গেল।
যদি এটি কোনো ষড়যন্ত্র ছিল, যদি সেই গাছটি জেনে শুনে খারাপ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তবে এই মামলাটি কেবল কবিরের প্রাণ বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর কারণে আরও বড় বড় প্রশ্ন দেখা দেবে, এমন সব ফলাফল সামনে আসবে যা মোকাবিলা করার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে এটাও জানত না যে যখন সবকিছু সামনে আসবে তখন তার নিজের স্থান কোথায় হবে। কিন্তু যাই হোক, আরিয়ান বুঝতে পেরেছিল যে সে একটি আলাদা রাস্তায় পা রেখেছে, এমন একটি রাস্তা যেখানে সত্যকে নাম দেওয়া হতে শুরু করেছিল এবং যেখানে ছোট মনে হওয়া বিকল্পগুলো খুব দীর্ঘ ছাপ ফেলতে যাচ্ছিল। এবং এইবার সে আর কাচের বাইরে দাঁড়িয়েছিল না। তদন্ত গোপনে কিন্তু দ্রুত শুরু হয়ে গেল, ঠিক যেভাবে মানুষ তখন করে যখন তারা উপলব্ধি করে যে তারা এমন কিছু ছেড়ে দিয়েছে যা কখনো ছাড়া উচিত হয়নি। ডাক্তাররা কাজ ভাগ করে নিলেন, কেউ কবিরের পর্যবেক্ষণের জন্য থামলেন এবং কেউ সুরক্ষা টিমের সাথে সহযোগিতার জন্য বাইরে গেলেন। এখন কোনো তীক্ষ্ণ তর্ক ছিল না, শুধু সংক্ষিপ্ত এবং সঠিক কথা হচ্ছিল। আরিয়ান ঘরের কোণে দেয়ালের সাহায্য নিয়ে শান্ত বসে রইল। তার নজর প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিল। সে নিজেকে এই গতির অংশ মনে করতে পারছিল না, কিন্তু এখন তার বাইরে বের করে দেওয়ার অনুভূতিও ছিল না। সে সেই ছোট সুইটির মতো ছিল যা এইমাত্র পাওয়া গিয়েছে, ছোট কিন্তু একটি বড় ছেঁড়া অংশ সেলাই করার জন্য যথেষ্ট। নিরাপত্তা টিম খুব দ্রুত ফিরে এলো। একজন লোক বিক্রম খান্নাকে গাছের সাথে আসা সেই ছোট কার্ডটি ধরিয়ে দিল। কাগজটি মোটা ছিল, তাতে ছাপা ছিল পরিষ্কার, এবং শুভেচ্ছার শব্দগুলো খুব আনুষ্ঠানিক ছিল। যদি নিচের স্বাক্ষরের দিকে নজর না দেওয়া হয় তবে এতে বিশেষ কিছু ছিল না। বিক্রম খান্না সেই কার্ডটি নিলেন এবং ধীরে ধীরে সেটি পড়লেন। তারপর তার নজর সেই নামের ওপর গিয়ে স্থির হলো। আরিয়ান সেটি পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তার প্রতিক্রিয়া পরিষ্কার দেখল। তার চোয়াল শক্ত হয়ে গেল এবং তার কপালে একটি রগ জেগে উঠল। তিনি সাথে সাথে কিছু বললেন না, শুধু কার্ডটি মুড়ে নিলেন, যেন তিনি নিজের মাথায় জেগে ওঠা কোনো কিছুকে চেপে রাখার চেষ্টা করছেন। লেনদেনের ইতিহাস চেক করো, তিনি নিরাপত্তা আধিকারিককে খুব নিচু স্বরে বললেন। প্রেরকের সাথে যুক্ত প্রতিটি জিনিস নিয়ে এসো। ঘরের বাতাস আবার ঠান্ডা হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা ডাক্তাররা একে অপরকে দেখলেন, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলেন না। প্রত্যেকেই বুঝতে পেরেছিলেন যে যদি এটি আকস্মিক দুর্ঘটনা না ছিল তবে এর ফলাফল চিকিৎসা ক্ষেত্রের থেকেও অনেক দূরে যেতে চলেছিল। আরিয়ান সেই পরিবর্তনটিকে খুব স্পষ্টভাবে অনুভব করল। ঘরের উদ্বেগ এখন কেবল একটি শিশুর জন্য ছিল না, বরং সেই সত্যের জন্যও ছিল যা এখন প্রকাশ পেতে যাচ্ছিল। একজন ডাক্তার প্রাথমিক ফলাফল নিয়ে ফিরে এলেন। আমরা বাগান করার দস্তানায় গ্লাইকোসাইডের চিহ্ন পেয়েছি, তিনি গম্ভীর স্বরে বললেন, এবং দোলনার উপরের অংশেও। এই শব্দগুলো একটি হাতুড়ির মতো আছড়ে পড়ল। এখন আর কেউ প্রতিবাদ করার মতো ছিল না। আগের সন্দেহগুলো এখন একটি পরিষ্কার রূপ ধারণ করেছিল। এখন এটি হতে পারে ছিল না, বরং এরকম হয়ে দাঁড়িয়েছিল। আরিয়ান এটি শুনল এবং তার বুক ভারী হয়ে গেল। সে খুশি ছিল না, আর না তার এই কথার অহংকার ছিল যে সে সঠিক প্রমাণিত হয়েছে। উল্টো সে নিজের বুকে একটি শীতলতা অনুভব করল। যদি এটি জেনে শুনে করা হয়েছিল তবে কেউ কেবল প্রতিশোধ বা কোনো গণনার কারণে একটি শিশুর জীবন বাজি রেখেছিল। এই চিন্তাটি আরিয়ানকে অন্যভাবে ভয় ধরিয়ে দিল, যা বাইরে বের করা বা বকা খাওয়ার ভয়ের থেকে অনেক বেশি গভীর ছিল। শ্রী বিক্রম খান্না অনেকক্ষণ ধরে শান্ত দাঁড়িয়েছিলেন। তার দৃষ্টি সেই দোলনার উপর আটকে ছিল, যেখানে কবির এখন আগের থেকেও অনেক বেশি শান্তিতে ঘুমাচ্ছিল। এবং তারপর তিনি ধীরে ধীরে আরিয়ানের দিকে ঘুরলেন। তুমি কি নিশ্চিত? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর এখন শুরুর তুলনায় অনেক নিচু হয়ে গিয়েছিল। যে তোমার নানি এই গাছটিকে এতটাই বিপজ্জনক বলেছিলেন? আরিয়ান কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ল। আগে একদম নিশ্চিত। নানি বলতেন যে শিশুদের জন্য এর কেবল ঘ্রাণ নেওয়াই খুব বিপজ্জনক হতে পারে। তিনি খুব সাবধানে সতর্ক করেছিলেন। শ্রীবিক্রম ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন তিনি নিজের মনে কোনো কথার পুষ্টি করছেন। ধন্যবাদ বেটা, তিনি কেবল এই দুটি শব্দ বললেন। কিন্তু আরিয়ান যখন এটি শুনল তখন তার গলা রুদ্ধ হয়ে এলো। এটি প্রথমবার ছিল যখন বিক্রম খান্নার মতো ব্যক্তি কারোর প্রতি শিষ্টাচারের কারণে নয়, বরং বাস্তবে সেই জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যার তার সবথেকে বেশি প্রয়োজন ছিল। খবর ধীরে ধীরে একটি সীমিত পরিধিতে ছড়িয়ে পড়তে লাগল। কোনো শোরগোল বা প্রেস ছিল না, কিন্তু ক্রমাগত ব্যক্তিগত ফোন কল হচ্ছিল। আরিয়ান কথাবার্তার সূক্ষ্ম বিষয়গুলো তো বুঝতে পারল না, কিন্তু সে দেখল যে বড়দের মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছিল, ক্লান্তি থেকে উত্তেজনায় এবং উত্তেজনা থেকে একটি কঠোর গাম্ভীর্যে। সব কিছু একে একে সামনে রাখা হচ্ছিল, এবং আরিয়ান জানত যে সে নিজের ইচ্ছা ছাড়াই এই ঝড়ের কেন্দ্রের খুব কাছে আছে। একজন মহিলা ডাক্তার আরিয়ানের কাছে এলেন এবং তার চোখের লেভেল পর্যন্ত নিচে বসলেন। তুমি কি ক্লান্ত? তিনি জিজ্ঞেস করলেন।
যদি তোমার বিশ্রামের প্রয়োজন হয় তবে আমরা ব্যবস্থা করতে পারি। আরিয়ান মাথা নাড়ল। না, আগে আমি এখানেই থাকতে পারি। তিনি তাকে কিছুক্ষণ আরও দেখলেন এবং তারপর মাথা নাড়লেন। তুমি খুব ভালো কাজ করেছ, তিনি নিচু স্বরে বললেন। তোমার বয়সের প্রত্যেকে এরকম করার সাহস জোগাড় করতে পারে না। আরিয়ান জানত না কি উত্তর দিতে হবে। তার মনে হয়নি যে সে সাহসী, তার শুধু মনে হয়েছিল যে তাকে একটি এমন বিন্দুতে ঠেলে দেওয়া হয়েছে যেখানে যদি সে এগিয়ে না যেত তবে সে নিজেকে সহ্য করতে পারত না। তখনই আরিয়ানের নিজের মায়ের কথা মনে পড়ল। লীলা এখনো পর্যন্ত দেখা দেয়নি। সে অস্থির হয়ে গেল যে মা কোথায় এবং মা কি জানেন যে কি হচ্ছে। এই চিন্তাটি তাকে বিরক্ত করতে লাগল। যদি মা জানতে পারেন যে সে কি করেছে তবে তার প্রথম প্রতিক্রিয়া গর্ব নয় বরং ভয় হবে। তার জন্য ভয় এবং নিজের জন্য ভয়। আরিয়ান এটি বুঝত এবং তার বুক কেঁপে উঠল। ঘরের দরজা খুলল এবং একজন নিরাপত্তা আধিকারিক শ্রী বিক্রম খান্নার কানে কিছু ফিসফিস করলেন। তার মুখ কালো হয়ে গেল। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং এতটা জোরে বললেন যে ঘরের সমস্ত মানুষ শুনতে পেল। টব প্রেরণকারী একজন পুরনো ব্যবসায়িক অংশীদার। সম্প্রতি আমাদের মধ্যে মতপার্থক্য হয়েছিল। পুরো ঘরও শান্ত হয়ে গেল। কেউ আর কিছু জিজ্ঞেস করল না। এই বাক্যটি এটি বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি কোনো আকস্মিক দুর্ঘটনা না ছিল। আরিয়ানের নিজের মেরুদণ্ডে একটি শিরশিরানি অনুভব হলো। সে জানত না সেই অংশীদার কে, কিন্তু সে এতটুকু বুঝে গিয়েছিল যে যখন বড়দের মামলা পয়সা এবং শক্তির সাথে যুক্ত হয়ে যায় তখন সেগুলো এত সহজে থামে না। শ্রী বিক্রম আবার আরিয়ানের দিকে ঘুরলেন। তুমি এখানেই থাকো, তিনি দৃঢ়ভাবে বললেন, যতক্ষণ না সবকিছু পরিষ্কার হয়ে যায়। আরিয়ান মাথা নাড়ল। তার মনে একটি পরিচিত এবং অপরিচিত অনুভূতি একসাথে জেগে উঠল। অপরিচিত এজন্য কারণ তাকে একটি এমন জায়গায় রাখা হচ্ছিল যেখানে তাকে আগে কেবল বাইরে থাকার অনুমতি ছিল, এবং পরিচিত এজন্য কারণ অসুরক্ষার সেই ভাব এখনও সেরকমই ছিল যা কেবল কিছু স্বীকৃতির শব্দ দিয়ে উধাও হওয়ার ছিল না। সে বুঝে গিয়েছিল যে এই মুহূর্ত থেকে তার জীবন সেই চক্রগুলোতে টেনে নেওয়া হবে যেগুলোর সে কখনো কল্পনাও করেনি। কিন্তু সে এটাও জানত যে যদি সে সময়কে পিছনে নিয়ে যেতে পারত তবুও সে এটাই করত। ছোট্ট কবির দোলনায় পাশ ফিরল এবং আরও নিয়মিতভাবে নিঃশ্বাস নিতে লাগল। সেই হালকা শব্দ একটি নীরব স্মারক ছিল যে সামনে যত ঝড়ই আসুক না কেন অন্তত এই মুহূর্তে একটি জীবনকে বাঁচানো গিয়েছে। আরিয়ান শিশুর দিকে তাকালো এবং তার মনে একটি এমন অনুভূতি জাগল যাকে নাম দেওয়া কঠিন ছিল। এটি পুরোপুরি গর্ব বা স্বস্তি ছিল না, বরং এটি ছিল সেই নিশ্চয়তা যে কিছু কাজ এমন হয় যেগুলি করার পর আবার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হওয়ার কোনো রাস্তা অবশিষ্ট থাকে না। এবং আরিয়ান জানত যে কাহিনীর সবচেয়ে কঠিন অংশ কবিরকে বাঁচানোর মধ্যে ছিল না, বরং সেই সত্য পুরোপুরি প্রকাশ হওয়ার পর আশা আগামীকালের মধ্যে ছিল। গুলমোহর হিলসে রাত খুব দ্রুত ঘিরল। প্রাসাদের আলো এখনও পুরোপুরি জ্বলছিল, কিন্তু এখন সেই আলোতে সেই দেখানো ভাব ছিল না যা সাধারণত থাকে। সেই আলো ঠান্ডা মেঝেতে পড়ছিল এবং সেই বড়দের ক্লান্ত ছায়াগুলোকে টানছিল যারা নিজেদের সহ্য শক্তির থেকেও বেশি দীর্ঘদিন কাটিয়েছে। কবিরকে একটি আলাদা পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তরিত করা হয়েছিল যা এখন একটি শান্ত এবং সুরক্ষিত ছিল। মেশিনগুলো এখনও সেখানে ছিল, কিন্তু তাদের লয় এখন ধীর এবং স্থিতিশীল হয়ে গিয়েছিল। এটাই ছিল একমাত্র সংকেত যা সবাইকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সাহস দিয়েছিল। আরিয়ানকে বারান্দায় বাইরে আনা হয়েছিল। কেউ তাকে কোথাও যাওয়ার জন্য বলেনি এবং কেউ তাকে তাড়িয়েও দেয়নি। সে দেওয়ালের পাশে একটি লম্বা বেঞ্চে বসেছিল। তার হাত তার উরুর উপর ছিল এবং তার পিঠ অজান্তেই সোজা ছিল। সে ক্লান্ত তো ছিল, কিন্তু ঘুমাতে পারছিল না। তার মাথায় প্রতিটি ছবি বারবার ঘুরছিল। সেই টব, জানালার কিনারা, কবিরের নীল হয়ে আসা মুখ এবং মেশিনের কান ফাটানো অ্যালার্ম। সে ভাবল যে যদি সে কিছু মিনিট আরও ইতস্তত করত বা যদি সে একটু আরও ভয় পেত তবে কি হতো। এই চিন্তাটি তার পেটে মোচড় দিয়ে উঠল। বারান্দার শেষে পদশব্দ শোনা গেল। আরিয়ান মাথা তুলল এবং যখন সে নিজের মাকে চিনতে পারল তখন তার বুক জোরে ধরফর করতে লাগল। লীলা কাছে এলো। তার পরিচারিকার ইউনিফর্ম সেরকমই ছিল। চুল আগের থেকে বেশি এলোমেলো ছিল এবং চোখ লাল ছিল। আরিয়ানকে দেখেই সে এক মুহূর্তের জন্য থমকে গেল, যেন নিজের চোখের ওপর বিশ্বাস নেই, এবং তারপর দৌড়ে তাকে জড়িয়ে ধরল। হে ভগবান, আমার ব্যাটা, সে ফিসফিস করল। তার কণ্ঠস্বর কাঁপছিল। তুমি আমাকে মৃত্যুর সীমা পর্যন্ত ভয় পাইয়ে দিয়েছিলে। আরিয়ান নিজের মুখ নিজের মায়ের কাঁধে লুকিয়ে নিল। ওয়াশিং পাউডার এবং ঘামের সেই পরিচিত গন্ধ তাকে একটু হালকা অনুভব করালো। আমাকে ক্ষমা করো মা, সে নিচু স্বরে বলল। আমার কাছে আপনাকে বলার সময় ছিল না। লীলা তাকে নিজের থেকে একটু দূরে সরালো, তার কাঁধগুলো শক্ত করে ধরল এবং সরাসরি তার চোখের দিকে তাকালো। সেই চাহনিতে ভয়, তিরস্কার,
উদ্বেগ এবং একটি এমন গভীর অনুভূতি ছিল যা আরিয়ান আগে কখনো এত স্পষ্টতার সাথে দেখেনি। তোমার কি ধারণাও আছে যে তুমি এখন কি করেছ? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। যদি তোমার কিছু হয়ে যেত তবে আমি। গলা রুদ্ধ হয়ে যাওয়ার কারণে সে আর কথা বলতে পারল না। আমি জানি মা, আরিয়ান নজর না সরিয়ে উত্তর দিল। কিন্তু যদি আমি এরকম না করতাম তবে কবির মারা যেত। সেই বাক্যটি তাদের দুজনের মধ্যে ভারী কিন্তু পরিষ্কার হয়ে পড়ল। লীলা কিছুক্ষণের জন্য নিজের চোখ বন্ধ করল, যেন সে নিজের ভয়কে গেলার চেষ্টা করছে। যখন সে চোখ খুলল তখন তার কণ্ঠস্বর একটু কোমল হয়ে গিয়েছিল, কিন্তু তবুও কাঁপছিল। আমি তোমাকে দোষ দিচ্ছি না, সে বলল। আমি শুধু ভয় পেয়ে গিয়েছি। আমার ভয় হয় যে এই দুনিয়া তোমার মতো শিশুদের সাথে দয়ালু নয়। আরিয়ান কোনো উত্তর দিল না। সে এই কথাটি অন্য কারোর থেকেও ভালো বুঝত। তখনই একজন নিরাপত্তা কর্মী এলো এবং তাদের দুজনকে সম্মানপূর্বক পাশের একটি ছোট ঘরে নিয়ে গেল। সেটি কোনো জিজ্ঞাসাবাদ কক্ষ ছিল না এবং কোনো বিশ্রাম কক্ষও ছিল না, বরং একটি ব্যক্তিগত স্থান ছিল যেখানে শান্তিতে কথা বলা যায়। কিছু মিনিট পর শ্রী বিক্রম খান্না ভেতরে এলেন। এখন তার মধ্যে সেই সব সময়ের শীতলতা ছিল না। তিনি নিজের কোট খুলে ফেলেছিলেন। শার্টের হাতাগুলো উপরে তোলা ছিল এবং তার মুখে গভীর ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি কিছুক্ষণ মা ছেলেকে দেখলেন এবং তারপর আগে বলতে শুরু করলেন। লীলা, তিনি ধীর এবং পরিষ্কার কণ্ঠে বললেন, আমি সরাসরি কথা বলতে চাই। লীলা নিজের মাথা একটু নিচু করল এবং আরিয়ানের হাত শক্ত করে ধরল। আজ্ঞে সাহেব, সে বলল। বিক্রম কথা চালিয়ে গেলেন। আজ যা হয়েছে তা আরিয়ানের ভুল ছিল না। উল্টো, তিনি সঠিক শব্দ খোঁজার জন্য এক মুহূর্ত থামলেন। যদি সে না থাকত তবে আমার ছেলে হয়তো বাঁচতে পারত না। লীলা অবাক হয়ে নিজের ছেলের দিকে তাকাতে লাগল। আরিয়ান নিজের মাথা নিচু করে নিল। সে জানত না নিজের নজর কোথায় রাখবে। কিন্তু শ্রী বিক্রম আরও বললেন, তার কণ্ঠস্বর একটু গম্ভীর হয়ে গেল। আমার এটাও পরিষ্কার করা উচিত যে এই মামলাটি পরিবারের একটি সাধারণ ঘটনা থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই কথার প্রমাণ আছে যে এটি একটি জেনে শুনে করা কাজ ছিল এবং যখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে তখন কাউকে এর দায়িত্ব নিতে হবে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। লীলা আরিয়ানের হাত আরও জোরে টিপে ধরল। শ্রী বিক্রম সরাসরি বললেন, এখন থেকে আরিয়ান এবং আপনি এই মামলার বাইরে থাকবেন না। আরিয়ানই সেই যে প্রধান সূত্র খুঁজে পেয়েছে। তার জবানবন্দি খুব গুরুত্বপূর্ণ হবে। আরিয়ান মাথা তুলল। আমি সেটাই বলবো যা আমি জানি। সে খুব শান্ত কণ্ঠে বলল, আমি কিছু ভুল বলবো না। বিক্রম খান্না তাকে অনেকক্ষণ ধরে দেখলেন। সেই চাহনিতে একজন এমন ব্যক্তির মূল্যায়ন ছিল যার অন্যদের ভাগ্য ঠিক করার অভ্যাস ছিল, কিন্তু সাথে একটি স্বীকৃতিও ছিল। আমার তোমার ওপর বিশ্বাস আছে, তিনি বললেন। তারপর তিনি লীলার দিকে ঘুরলেন। আপনি নিশ্চিন্ত থাকুন, এই সময় আমি আপনাদের দুজনের সুরক্ষা নিশ্চিত করব। কাউকে আরিয়ানকে বিরক্ত করার বা তাকে দোষ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। লীলা ঠোঁট কামড়ে মাথা নাড়ল। সে বিক্রম খান্নার মতো উঁচু পদের লোকেদের কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতির অভ্যস্ত ছিল না। কিন্তু এই সময় তার কাছে বিশ্বাস করা বা অন্তত এটি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কথাবার্তা খুব দীর্ঘ ছিল না, কিন্তু এর প্রভাব খুব পরিষ্কার ছিল। যখন বিক্রম খান্না চলে গেলেন তখন ছোট ঘরটি আবার নিস্তব্ধতায় ডুবে গেল। আরিয়ান চেয়ারের পিছনে হেলান দিয়ে বসল এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল। তার এমন অনুভব হলো যেন সে এইমাত্র একটি ভারী দরজা দিয়ে পার হয়েছে, যার পেছনে পুরনো শান্তি ছিল এবং সামনে একটি একদম আলাদা রাস্তা। আমাকে ক্ষমা করো, লীলা নীরবতা ভেঙে ধীরে ধীরে বলল। অনেক সময় আমি শুধু এটাই চাইতাম যে তুমি শান্তিতে থাকার জন্য চুপ থাকো। আরিয়ান মাথা নাড়ল। আমি বুঝি মা, কিন্তু আমার কোনো আফসোস নেই। লীলা নিজের ছেলের দিকে তাকালো। তার চোখে দুঃখ এবং গর্ব উভয়ই ছিল। আমি জানি, সে বলল, শুধু আজ থেকে আমাদের জীবন আগের মতো থাকবে না। আরিয়ান জানালার বাইরে তাকালো, যেখানে গুলমোহর হিলসের ওপর রাত পুরোপুরি ছেয়ে গিয়েছে। সে জানত না যে আগামীকাল কি নিয়ে আসবে, তদন্তের জবানবন্দি নাকি সেই নজরগুলো যা আগের থেকে একেবারেই আলাদা হবে। কিন্তু সে এক কথা নিশ্চিতভাবে জানত যে যে মুহূর্তে সে সত্য বলার জন্য অন্ধকার থেকে বাইরে পা রেখেছিল, সে এখন আর কেবল কাঁচের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি ছিল না, এবং সেই সিদ্ধান্তের মূল্য তাকে শীঘ্রই বা বিলম্বে চুকাতেই হবে। পরদিন সকালে গুলমোহর হিলস একেবারেই আলাদা পরিবেশে জেগে উঠল। সেখানে কোনো শোরগোল ছিল না, কিন্তু পুরো রাস্তায় একটি অস্থিরতা অনুভব করা যাচ্ছিল।
আরিয়ান সেই ছোট ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল যা তাদের দুজনের জন্য ব্যবস্থা করা হয়েছিল, এবং নিচে সেই বাগানটিকে দেখছিল যাকে এত পূর্ণতার সাথে সাজানো হয়েছে। মালিরা বরাবরের মতো কাজ করছিল, কিন্তু তাদের গতিবিধি ছিল কিছুটা সতর্ক এবং তাদের দৃষ্টি বারবার প্রধান অট্টালিকার দিকে ফিরছিল। খবর এখনও বাইরে আসেনি, কিন্তু ঘটনা এখন আর চার দেওয়ালের ভেতরে সীমাবদ্ধ ছিল না। যেভাবে মানুষ নিচু স্বরে কথা বলছিল তা দেখে আরিয়ান বুঝে গিয়েছিল। লীলা দ্রুত 2 বাটি নুডলস তৈরি করল এবং আরিয়ানের সামনে রাখল। একটু খেয়ে নাও বেটা, সে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল। আরিয়ান চামচ দিয়ে কিছু নুডলস তুলল, কিন্তু তার মুখ ছিল বিস্বাদ। তার ক্ষুধা ছিল না, কোনো অজানা জিনিসের আশার অপেক্ষা তার পেটে মোচড় দিচ্ছিল। তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, লীলা আরও বলল। তার দৃষ্টি নিজের ছেলের থেকে সরছিল না। তুমি শুধু সত্য বলবে, না কম না বেশি। আরিয়ান মাথা নাড়ল। সে জানত যে মা এই কথাটি নিজেকে বোঝানোর জন্য বেশি বলছিলেন। দুপুরের দিকে নিরাপত্তা কর্মকর্তা আবার এলো। এইবার কেবল বিক্রম খান্নাই ছিলেন, বরং তার সাথে 2 জন অপরিচিত ব্যক্তিও ছিলেন। তারা সাধারণ পোশাক পরেছিলেন, কিন্তু তাদের দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ এবং তাদের দাঁড়িয়ে থাকার ধরন দেখে মনে হচ্ছিল যে তারা এমন লোক নন যারা প্রায়ই এমন জায়গায় আসেন। শ্রী বিক্রম সংক্ষেপে পরিচয় করিয়ে দিলেন যে তারা স্বতন্ত্র তদন্তকারী, যাদের বিষয়টি পরিষ্কার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে কোনো জোর জবরদস্তি ছিল না এবং জিজ্ঞাসাবাদের সেই কঠোর সুরও ছিল না। সব কিছু একটি বন্ধ ঘরে হলো, যেখানে কেবল কিছু চেয়ার, একটি কাঠের টেবিল এবং নিস্তব্ধতা ছিল। আরিয়ান সোজা হয়ে বসল। সে নিজের হাত নিজের উরুর উপর রাখল এবং নিজের হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করল। তাদের মধ্যে একজন ব্যক্তি কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বর ছিল ধীর এবং স্থির। বেটা, তুমি শুরু থেকে সব কিছু বলো, সে বলল। প্রথমবার তুমি সেই টবের অস্বাভাবিকতার উপর কখন লক্ষ্য করেছিলে? আরিয়ান একটি গভীর নিঃশ্বাস নিল এবং শুরু করল। সে সেই দুপুরের কথা বলল, যখন সে প্রধান ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, জানালায় রাখা নতুন টবের সম্পর্কে এবং পাতাগুলির সেই মসৃণ উজ্জ্বলতার সম্পর্কে যা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। সে নিজের নানির সতর্কতা এবং তার পরবর্তী দিনগুলিতে অনুভব করা অস্থিরতার কথা বলল, কিছু না বাড়িয়ে বা সাজিয়ে, শুধু সেটাই যা সে দেখেছে, ভেবেছে এবং যা থেকে সে ভয় পেয়েছিল। তুমি সাথে সাথে কেন বলনি? সেই ব্যক্তি জিজ্ঞেস করল। আরিয়ান এক মুহূর্তের জন্য চুপ থাকল। এটি সেই প্রশ্ন ছিল যা সে নিজেকে অনেকবার জিজ্ঞেস করেছিল। কারণ আমি ভয় পাচ্ছিলাম, সে সততার সাথে উত্তর দিল। আমার ভয় ছিল যে কেউ আমার বিশ্বাস করবে না। আমার ভয় ছিল যে আমার মা বিপদে পড়ে যাবেন। আমার চুপ থাকার অভ্যাস হয়ে গিয়েছিল। সেই উত্তর ঘরটিকে শান্ত করে দিল। সেই ব্যক্তি ধীরে ধীরে মাথা নাড়ল এবং কিছু পংক্তি লিখল। আর কোন মুহূর্তে তুমি ঠিক করলে যে তুমি এখন আর চুপ থাকবে না? আরিয়ান মাথা তুলল এবং কবিরের সেই নীল হয়ে যাওয়া মুখ আবার তার চোখের সামনে চলে এলো। যখন আমি তাকে নীল হয়ে যেতে দেখলাম, সে রুদ্ধ কণ্ঠে বলল, আমি ভাবলাম যে যদি আমি কিছু না করি তবে আমাকে সারা জীবন সেই বোঝার সাথে বাঁচতে হবে। সেই কথোপকথন 1 ঘন্টারও বেশি সময় ধরে চলল। যখন তা শেষ হলো, তখন আরিয়ানের মনে হলো যেন সে খুব দীর্ঘ দূরত্ব দৌড়ে এসেছে। শ্রী বিক্রম তাদের দরজা পর্যন্ত ছেড়ে দিলেন এবং তারপর আরিয়ান ও লীলার দিকে তাকালেন। তুমি সঠিক করেছ, তিনি এইবার কোনো দ্বিধা ছাড়াই বললেন। বাকি সব বড়দের ওপর ছেড়ে দাও। কিন্তু আরিয়ান জানত যে বিষয়টি এত সহজ নয়। দুপুরে ফোন কল আরও দ্রুত আসতে লাগল। কিছু লোক কবিরের স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করছিল, কিছু লোক ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসাবাদ করছিল এবং কিছু লোক প্রয়োজনের তুলনায় অধিক চিন্তা দেখাচ্ছিল। যদিও কেউ সরাসরি বলেনি, কিন্তু আরিয়ান একটি অদৃশ্য ঢেউকে ছড়িয়ে পড়তে অনুভব করছিল। কবিরের বিপদে পড়ার খবর কোনোভাবে বাইরে ফাঁস হয়ে গিয়েছিল এবং তার সাথেই জল্পনা আর অমীমাংসিত প্রশ্নও আসতে শুরু করেছিল। সন্ধ্যায় গেটের সামনে একটি গাড়ি আবার থামল। সেটি প্রেস ছিল না, কিন্তু কোনো পরিচিত অতিথিও ছিল না। শ্রী বিক্রম তাদের সাথে দেখা করতে বাইরে গেলেন এবং যখন ফিরে এলেন তখন তার মুখ ছিল খুব গম্ভীর। তিনি আরিয়ান এবং লীলাকে লিভিং রুমে ডাকলেন। আমি এক্ষুনি তথ্য পেয়েছি, তিনি ভারী গলায় বললেন। টপ পাঠানো ব্যক্তি শহর ছেড়ে চলে গেছে। তথ্য প্রমাণ মুছে ফেলার সংকেত পাওয়া গেছে। লীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং আরিয়ান নিজের মেরুদণ্ডের শীতলতা অনুভব করল। এটি এখন কেবল ঘরের ভেতরের বিষয় ছিল না, এটি এক অন্য স্তরে পৌঁছে গিয়েছিল, যেখানে সবকিছু মুচকে দেওয়া যেতে পারত এবং যেখানে দুর্বল মানুষ সেই পরিণামে ফেসে যেতে পারত যা তারা তৈরি করেনি।
আমি নিরাপত্তা বাড়িয়ে দেব। বিক্রম আরও বললেন, আপনারা দুজন এখনই এখানেই থাকুন। লীলা ইতস্তত করল, কিন্তু আমার কাজ? আপনি চিন্তা করবেন না। শ্রীবিক্রম তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বললেন, নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ। রাতে আরিয়ান একটি অজানা বিছানায় শুয়েছিল এবং ঘুম তার চোখের থেকে অনেক দূরে ছিল। বাইরে বাগানের আলো ছাদে আবছা রেখা তৈরি করছিল। সে নিজের স্কুলের কথা ভাবল, সেই সকালগুলোর কথা ভাবল যখন সে গেট দিয়ে যেত, এবং সেই মুহূর্তগুলোর কথা ভাবল যখন মানুষ তাকে উপেক্ষা করে চলে যেত। সে ভাবল যে কেবল একদিনে সবকিছু কতটা বদলে গেছে। সে এখন অদৃশ্য ছিল না, কিন্তু পরিচিত হওয়ার সাথে সাথে একটি এমন বোঝাও এসেছিল যার জন্য সে প্রস্তুত ছিল না। সে নিজের মায়ের দিকে তাকালো, যিনি পাশে অস্থিরভাবে ঘুমাচ্ছিলেন। তার মুখে ঘুমের মধ্যে উদ্বেগের রেখা ছিল। সে হঠাৎ অনুভব করল যে কালকের তার সিদ্ধান্ত কেবল তার জীবনকেই বদলায়নি, বরং তার মাকেও এক অনিশ্চিত পৃথিবীতে টেনে এনেছে। এটি ভেবে তার মন খারাপ হয়ে গেল, কিন্তু তারপর তার কবিরের নিয়মিত নিঃশ্বাস এবং তার গায়ের রং ফিরে আসার কথা মনে পড়ল, এবং সে জেনে গেল যে কোনো মূল্য চুকাতে হলেও সে আর ফিরে বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে পারে না। বাইরে বাগানের গাছগুলোর ভেতর দিয়ে হাওয়া ধীর গতিতে বইছিল। কোথাও কোনো বড় ঝড় আকার নিচ্ছিল, যা এখনও সামনে আসেনি, কিন্তু তার ভারিক্কিপনা বাতাসে অনুভব করা যাচ্ছিল। আরিয়ান নিজের চোখ বন্ধ করল এবং নিজেকে বলল যে তাকে শক্ত হতে হবে, কারণ এই মুহূর্ত থেকে সত্য নিজের রাস্তা বেছে নিয়েছে এবং সে এখন সেই যাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরদিন সকালে আরিয়ান এক অদ্ভুত শব্দে জাগল। সেটি প্রতিদিনের মতো পাখিদের কলকাকলি বা মালিদের আওয়াজ ছিল না, বরং পাথরের রাস্তায় চাকা ঘোরার এবং বারবার গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ ছিল। সে পর্দা সরিয়ে নিচে দেখল। অট্টালিকার গেটের সামনে অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। সেগুলোতে প্রেসের কোনো চিহ্ন ছিল না, এবং সেগুলো অতিথিদের গাড়িও ছিল না। গাড়ি থেকে নামা লোকেরা ছিল আনুষ্ঠানিক পোশাকে। তারা দ্রুত হাঁটছিল এবং তাদের দৃষ্টি প্রতিটি জিনিসের সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। আরিয়ান বুঝে গেল যে বিষয়টির ভয় তাকে এবং তার মাকে সারা রাত তাড়া করছিল তা অবশেষে এসেই গেল। লীলাও জেগে গিয়েছিল। সে আরিয়ানের পেছনে দাঁড়িয়ে চুপচাপ সেই দৃশ্য দেখতে থাকল এবং তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারা এসে গেছে, সে নিচু স্বরে বলল। এটি স্পষ্ট ছিল না যে সে আরিয়ানকে বলছে নাকি নিজেকে। 10 মিনিটও কাটেনি যে নিরাপত্তাকর্মী দরজা ধাক্কালো এবং তাদের দুজনকে লিভিং রুমে আসার জন্য বলল। এখন সেটি কোনো ছোট ব্যক্তিগত ঘর ছিল না, বরং অট্টালিকার প্রধান লিভিং রুম ছিল। সেই জায়গা যেখান থেকে আরিয়ান আগে কেবল মালপত্র নেওয়ার সময় দ্রুত পার হতো। এখন সে একটি চামড়ার চেয়ারে বসেছিল। তার পিঠ ছিল সোজা এবং হাত উরুর ওপর। তার কাছে সেই সব কিছু খুব অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ মনে হচ্ছিল। শ্রী বিক্রম খান্না সেখানে কিছু অন্য লোকেদের সাথে উপস্থিত ছিলেন, যাদের আরিয়ান উকিল এবং তদন্ত কর্মকর্তা হিসেবে চিনতে পারল। কেউ প্রয়োজনের তুলনায় অধিক বন্ধুত্ব সুলভ ছিল না, কিন্তু সেখানে কোনো শত্রুতাও ছিল না। তাদের সবার মুখে ছিল এক সমান গাম্ভীর্য। আমাদের কিছু বিষয় স্পষ্ট করতে হবে, এক মধ্যবয়স্ক ব্যক্তি ধীর এবং গম্ভীর স্বরে শুরু করলেন, শিশুর সুরক্ষা এবং আগত পরিণামের জন্য। আরিয়ান নাড়ল। সে এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু যখন সেই মুহূর্তটি বাস্তবে এলো তখন তার হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। সেই ব্যক্তি নিজের কথা চালিয়ে গেলেন এবং এইবার সরাসরি আরিয়ানকে প্রশ্ন করলেন, তুমি কি এই কথার সত্যতা নিশ্চিত করতে পারো যে তুমি টগে সেই অস্বাভাবিকতা কবিরের অবস্থা খারাপ হওয়ার আগেই দেখেছিলে? হ্যাঁ, আরিয়ান উত্তর দিল, প্রায় 3 দিন আগে, এবং আমি তখন সাথে সাথে বলিনি। আজ্ঞে না, আরিয়ান ধীরে ধীরে বলল, কারণ আমি নিশ্চিত ছিলাম না এবং আমার ভয় করছিল। সেখানে কোনো সমালোচনা হলো না। সেই ব্যক্তি কেবল মাথা নেড়ে কিছু লিখলেন। অন্য একজন ব্যক্তি টেবিলের উপর কিছু রঙিন ছবি রাখল। সেই টব, জানালার কিনারা, বাগান করার দস্তানা এবং দোলনা, এই সব কিছুই আমরা সংগ্রহ করেছি, সে বলল। বিশ্লেষণের ফলাফল সেই বিষক্রিয়ার সাথে মিলে যাচ্ছে যার বর্ণনা তুমি দিয়েছিলে। আরিয়ান সেই ছবিগুলো দেখল এবং তার মনে একটি খুব অদ্ভুত অনুভূতি জাগল। সেগুলোকে টেবিলের উপর সুসজ্জিত অবস্থায় এবং প্রযুক্তিগত শব্দে বর্ণিত হতে দেখে তার উপলব্ধি হলো যে বিষয়টি তাকে সেদিন জানালার বাইরে কাঁপিয়ে দিয়েছিল তা এখন প্রমাণ হয়ে গেছে। তা এখন কোনো শিশুর আবছা কোনো অন্তর্দৃষ্টি হয়ে থাকেনি। লীলা পাশে বসে আরিয়ানের হাত শক্ত করে ধরেছিল। সে কিছু বলছিল না, কিন্তু তার দৃষ্টি নিজের ছেলের থেকে সরছিল না। শ্রী বিক্রম খান্না এই সময় কথা বললেন। তার কণ্ঠস্বর ছিল ধীর এবং স্পষ্ট। আমি চাই যে সবাই এক কথা বুঝুক, তিনি বললেন। যদি আরিয়ান না থাকতো তবে আমরা ভুল দিকে যেতাম এবং এর ফলাফল বলার প্রয়োজন নেই। তদন্ত দলের এক সদস্য তার দিকে তাকালো এবং তারপর আরিয়ানের দিকে ঘুরল।
তুমি কি প্রয়োজনে অন্যদের সামনেও এই সব কিছু পুনরায় বলার জন্য প্রস্তুত আছো? আরিয়ান কিছু সেকেন্ডের জন্য চুপ থাকল। সে সেই প্রশ্নের অর্থ বুঝে গিয়েছিল। এর অর্থ কেবল এই বন্ধ ঘরে বলা ছিল না, বরং আরও অনেক লোক এবং তাদের দৃষ্টির সামনে বলা ছিল। সে নিজের স্কুল, প্রতিবেশী এবং উঠতে থাকা ফিসফাস সম্পর্কে ভাবল। সে মায়ের কথা ভাবল এবং তারপর সে দোলনায় কবিরের সেই নীল হয়ে যাওয়া মুখের কথা ভাবল। হ্যাঁ, আরিয়ান বলল। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু দৃঢ় ছিল। যদি প্রয়োজন হয়, সেই উত্তর ঘরে একটি নিস্তব্ধতা তৈরি করল, যা আশ্চর্যের কারণে নয়, বরং তার প্রভাবের কারণে ছিল। শ্রী বিক্রম আরিয়ানকে অনেকক্ষণ দেখলেন। সেই দৃষ্টিতে এখন মালিক এবং চাকরের সেই দূরত্ব ছিল না, বরং এটি ছিল স্বীকৃতি যে এই সিদ্ধান্ত কোনো শিশুর জন্য একেবারেই সহজ ছিল না। সেই বৈঠক প্রত্যাশার চেয়ে অধিক সময় ধরে চলল। সময় রেখাকে টেবিলের উপর রাখা হলো এবং প্রতিটি বিবরণকে একে অপরের সাথে জোড়া হলো। টব প্রেরকের নাম, তার পুরো বিবরণ এবং বিক্রম খান্নার সাথে তার পুরনো সম্পর্ক ও বিবাদের সাথে নেওয়া হলো। কেউ সরাসরি হত্যার চেষ্টা শব্দটি ব্যবহার করল না, কিন্তু সবাই বুঝে গিয়েছিল যে তা বাতাসে ভাসছে। আরিয়ান এই সব কিছু শুনল এবং তার গলা শুকিয়ে গেল। বড়দের বিষয় যখন এইভাবে স্তরে স্তরে খোলে, তখন তা তার কল্পনার চেয়েও অনেক বেশি শীতল এবং তীক্ষ্ণ হয়। যখন সব লোক ঘর থেকে যাওয়ার জন্য উঠল, তখন আরিয়ানের উপলব্ধি হলো যে তার জামার পিঠ ঘামে ভিজে গেছে। শ্রী বিক্রম তাদের দুজনকে থামিয়ে দিলেন। আমি জানি যে এটি সহজ হবে না, তিনি বললেন, কিন্তু আমার তোমাকে প্রয়োজন। তারপর তিনি লীলার দিকে ঘুরলেন। আর আমি আপনাদের দুজনকে এর মোকাবিলা একা করতে দেব না। লীলা মাথা নাড়ল। তার চোখে উদ্বেগ এবং দৃঢ়তা উভয়ই ছিল। আমি শুধু এটাই চাই যে আমার সন্তান যেন সুরক্ষিত থাকে। আমিও এটাই চাই, শ্রী বিক্রম খান্না উত্তর দিলেন। দুপুরে খবরগুলো ধীরে ধীরে ফাঁস হতে লাগল। সেগুলো কোনো সুনির্দিষ্ট বিবরণ ছিল না, কিন্তু সেগুলো ব্যবসায়িক জগতের লোকেদের জন্য এটি বোঝার জন্য যথেষ্ট ছিল যে একটি গম্ভীর ঘটনা ঘটেছে এবং তার তদন্ত করা হচ্ছে। ফোন কলসের বন্যা আরও বেড়ে গেল, যা এখন কেবল খবর নেওয়ার জন্য ছিল না, বরং গভীরভাবে পরখ করার জন্য ছিল। আরিয়ান বারান্দা দিয়ে যাচ্ছিল এবং সে নিজের ওপর পড়া অদ্ভুত এবং আলাদা নজর অনুভব করল। মানুষ এখন তাকে এক অদৃশ্য ব্যক্তির মতো দেখছিল না, কিন্তু তাদের দৃষ্টিতে এখনও পর্যন্ত সহানুভূতিও ছিল না। সে এখন একটি এমন নাম হয়ে উঠছিল যা মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করে নিচ্ছিল। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে বাগান দেখছিল, যেখানে দুপুরের রোদ সেই পরিচিত পায়ে চলা রাস্তায় পড়ছিল, যেখানে সে আগে নজর এড়ানোর জন্য দ্রুত হাঁটত। আজ সে সেখানে কোনো ভয় বা লুকিয়ে থাকার চেষ্টা ছাড়া প্রকাশ্য দাঁড়িয়েছিল। তার এটা মনে হচ্ছিল না যে সে অধিক শক্তিশালী হয়ে গেছে, বরং তার শুধু এই উপলব্ধি হচ্ছিল যে এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো বিকল্প নেই। কারণ যখন একবার সত্যকে আলোয় টেনে আনা হয়, তখন তার অন্ধকারে ধাবিত হওয়া মেনে নেয় না। এবং আরিয়ান বুঝে গিয়েছিল যে কালকের দিন আজকের তুলনায় আরও অধিক কঠোর হবে। সেই দুপুর মাথার ওপর ঝুলে থাকা কোনো ভারী পাথরের মতো বোঝা হয়ে কাটছিল। আরিয়ান এটি তখন আরও স্পষ্টভাবে অনুভব করল যখন বাড়ির কলিং বেল অনবরত বাজতে শুরু করল, কখনো সংক্ষেপে, কখনো দীর্ঘ সময় ধরে এবং কখনো থেমে থেমে। ফোন কলস এখন নিজের শিষ্টাচার হারিয়ে ফেলেছিল। কিছু লোক সরাসরি জিজ্ঞেস করছিল, কিছু লোক ঘুরিয়ে ফিরিয়ে, এবং কিছু লোক শুধু চুপচাপ শুনে ফোন কেটে দিচ্ছিল। খবর এখন কেবল একটি আবঝা গুজব ছিল না, বরং তা প্রতিটি ফাটল দিয়ে রাস্তা খুঁজে বাইরে বেরিয়ে আসছিল। প্রায় 4টের সময় শ্রী বিক্রম খান্না আরিয়ান এবং তার মাকে লিভিং রুমে ডাকলেন, যেখানে পরিবেশ সকালের থেকে একেবারেই আলাদা ছিল। চায়ের টেবিল সাজানো হয়েছিল এবং চেয়ারগুলো পরিপাটি করে রাখা হয়েছিল। সেখানে আরও কিছু লোকও ছিল, যাদের মধ্যে একটি মহিলা উকিল এবং একজন বৃদ্ধ ডাক্তার ছিলেন, যাদের আরিয়ান আগে পর্যবেক্ষণ কক্ষে দেখেছিল। শ্রী বিক্রম খান্না সোজা দাঁড়িয়েছিলেন। তিনি আগের তুলনায় শান্ত ছিলেন, কিন্তু তার মুখ থেকে স্পষ্ট যে তিনি আগত পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছেন। আমাদের এই বিষয়টি এখন আর গোপন রাখতে পারি না, তিনি বললেন। তাই আমাদের নিজেদের কথা বলার ধরনের ওপর একমত হতে হবে। মহিলা উকিল একটি পাতলা ফাইল খুললেন এবং বললেন, আমরা প্রাথমিক ফলাফল জনসমক্ষে আনব। তিনি জানালেন যে তারা সংবেদনশীল বিবরণের প্রকাশ করবেন না, কিন্তু কারণ নিশ্চিত করতে এবং ভুল জল্পনা দূর করার জন্য যথেষ্ট তথ্য দেবেন। তিনি আরিয়ানের দিকে ঘুরে বললেন, তোমাকে জনসমক্ষে সামনে আসার প্রয়োজন নেই যতক্ষণ না তুমি নিজে চাও। আরিয়ান নিজের মাথা খুব ধীরে নাড়ল। সে এখনও পর্যন্ত সেই বিষয়ে ভাবেনি। কেবল এখানে বসা এবং নিজের নাম একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শোনা যাওয়াই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। কিন্তু তারপর শ্রী বিক্রম খান্না দৃঢ়ভাবে বললেন, আমি আরিয়ানের ভূমিকা পরিষ্কার করতে চাই। তিনি বললেন যে এটি দেখানোর জন্য নয়, বরং এজন্য যাতে মানুষ সত্যকে মোচকে না দেয়। লীলা নিজের ছেলের হাত জোড়ে চেপে ধরল। আরিয়ান প্রথমে নিচে দেখল এবং তারপর নিজের নজর তুলল। আমি শুধু সেটাই বলবো যা আমি জানি, সে ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল।
আমি চাই না যে আমাকে ভুল বোঝা হোক। আমরা এটি নিশ্চিত করব, উকিল উত্তর দিলেন। জনসমক্ষে ঘোষণা আরিয়ানের কল্পনার চেয়েও অনেক দ্রুত হয়ে গেল। অট্টালিকার ভেতরে সাংবাদিক ছিল না, কিন্তু তথ্য সেই মাধ্যমগুলোর সাহায্যে পাঠানো হলো যা এই অঞ্চলের সব মানুষ দেখত। 1 ঘন্টারও কম সময়ে শ্রীবিক্রমের ফোন অনবরত বাজতে শুরু করল। প্রশ্ন এখন আরও গভীর এবং তীক্ষ্ণ হতে শুরু করেছিল। মানুষ জিজ্ঞেস করছিল যে এটি কি বাস্তবে বিষ ছিল? সেই ছেলের ভূমিকা কি? একটি শিশু কিভাবে তা দেখতে পারে যা ডাক্তারদের পুরো দল উপেক্ষা করে গেছে? আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে সেই কথোপকথনের অংশগুলো শুনছিল যা তার পর্যন্ত পৌঁছচ্ছিল। প্রতিটি প্রশ্ন কোনো সংবেদনশীল জায়গায় বিধে যাওয়া সুইয়ের মতো ছিল। তার রাগ আসছিল না, বরং তার একটি অদ্ভুত অনাবৃত অনুভূতি হচ্ছিল, যেন মানুষ তাকে কোনো তীব্র আলোয় দেখছে, এবং এর সাথে সাথেই সে কুসংস্কারগুলোকে প্রকাশ পেতে স্পষ্টভাবে অনুভব করল। প্রত্যেকে সত্য জানার জন্য উৎসুক ছিল না, কিছু লোক কেবল এজন্য উৎসুক ছিল কারণ তারা বিশ্বাস করতে পারছিল না। একজন পরিচারিকার ছেলে এইসব কিছু কিভাবে জানতে পারে? ফোন থেকে একটি আওয়াজ প্রতিধ্বনিত হলো। শ্রী বিক্রম খান্না সেই প্রশ্নের উত্তর সাথে সাথে দিলেন না। তিনি খুব শান্তভাবে পুরো প্রক্রিয়া, উপেক্ষা করা সংকেত এবং এই বিষয়ে কথা বললেন যে কেউ দেখতে পারত যদি সে বাস্তবে দেখার চেষ্টা করত। কিন্তু আরিয়ান জানত যে এই প্রশ্ন বারবার আলাদা আলাদা রূপে জিজ্ঞেস করা হবে। রাতে অভ্যন্তরীণ চ্যানেলগুলোতে একটি ছোট সংবাদ প্রতিবেদন দেখা গেল। তাতে আরিয়ানের নাম নেওয়া হয়নি, শুধু বলা হয়েছিল যে বাড়ির কিশোর প্রধান সূত্র খুঁজে পেয়েছে। কিন্তু এতটুকুই যথেষ্ট ছিল। গুলমোহর হিলসে কাজ করা মানুষ নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল। আরিয়ান যখনই পাশ দিয়ে যেত, সে নিজের পেছনে নিজের নাম বিড়বিড় করতে শুনত। তা কোনো সরাসরি সমালোচনা ছিল না, কিন্তু তা সম্মানও ছিল না। তা সন্দেহ এবং কৌতূহলের একটি মিশ্রিত ভাব ছিল। সে নিজের ঘরে গেল এবং দরজা বন্ধ করে দিল। ঘরটি এত শান্ত ছিল যে সে নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। সে বিছানায় বসে পড়ল এবং নিজের হাঁটু আঁকড়ে ধরল। যখন থেকে এই সব কিছু শুরু হয়েছিল, প্রথমবার তার এত ক্লান্তি অনুভব হলো যে তার কান্নার ইচ্ছে করল। এটি অনুশোচনার কারণে ছিল না, বরং দৃষ্টির বোঝার কারণে ছিল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন সে চুপচাপ বারান্দা দিয়ে পার হয়ে যেত এবং কেউ তার উপর খেয়াল করত না। সেই সময় সে দুঃখিত তো হতো, কিন্তু নিজেকে নিরাপদ অনুভব করত। অথচ এখন তাকে দেখা হচ্ছিল, কিন্তু প্রতিটি দৃষ্টি তাকে আঘাত দিতে পারত। লীলা দরজা ধাক্কালো এবং ভেতরে এলো। সে নিজের ছেলের পাশে বসে পড়ল এবং সে খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করল না। তুমি কি ঠিক আছো? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। আরিয়ান প্রথমে মাথা নাড়ল এবং তারপর সাঁই দিল। আমি শুধু ক্লান্ত মা, সে বলল। লীলা একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং নিজের ছেলের পিঠে হাত রাখল। আমি জানি বেটা, সে বলল। মানুষ অনেক কথা বলবে, কিন্তু তুমি শুধু এক কথা মনে রাখবে, যে সত্য অন্যদের কথায় বদলায় না। আরিয়ান নিজের মাথা মায়ের কাঁধে ঠেকিয়ে দিল। সেই শব্দগুলো তাকে পুরোপুরি হালকা তো করল না, কিন্তু সেগুলো তাকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে যথেষ্ট ছিল। সেই রাতে শ্রী বিক্রম খান্না আরিয়ানকে বারান্দায় ডাকলেন। দূরে শহরের আলো ঝিকমিক করছিল, যা অট্টালিকার শান্তি থেকে একেবারেই আলাদা ছিল। তোমাকে একটি খুব অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে, তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন। কিন্তু তুমি কিছু ভুল করনি। আরিয়ান অন্ধকার বাগানের দিকে তাকালো। আমি মানুষের ঘৃণা থেকে ভয় পাই না, সে ধীরে ধীরে বলল। আমার শুধু এই বিষয়ে ভয় হয় যে মানুষ সত্যকে দেখতেই চায় না। শ্রী বিক্রম কিছু সেকেন্ডের জন্য চুপ থাকলেন। এজন্যই মানুষের তোমাকে প্রয়োজন, তিনি বললেন। এজন্য নয় যে তুমি অন্য কারোর চেয়ে বেশি বিশেষ, বরং এজন্য কারণ তুমি তখন দেখলে যখন বাকি লোকেরা দেখা ছেড়ে দিয়েছিল। আরিয়ান কোনো উত্তর দিল না। সে বুঝে গিয়েছিল যে এখন এই সংঘাত কোনো বন্ধ ঘর পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এটি এখন বাইরের পৃথিবীতে বেরিয়ে পড়েছে, যেখানে কুসংস্কার এবং শক্তি প্রায়ই সত্যকে আবঝা করে দেয়, এবং সে যতই ছোট না কেন এখন এর কেন্দ্রে দাঁড়িয়েছিল। দূরে শহরের আলো জাগ্রত চোখের মতো পলক ফেলছিল। আরিয়ান গভীর নিঃশ্বাস নিল এবং রাতের শীতলতা অনুভব করল। সে জানত যে কাল সত্যের আরও কঠিন পরীক্ষা হবে, কিন্তু সে এটাও জানত যে যদি সে এখন পিছিয়ে যায়, তবে এতদিন পর্যন্ত করা সব কিছু বৃথা হয়ে যাবে। তাই সে সেখানেই স্থির দাঁড়িয়ে থাকল এবং আর অন্ধকারে লুকিয়ে থাকল না। পরদিন সকালে গুলমোহর হিলস কোনো বন্ধ দুর্গের মতো শান্ত ছিল না। খুব সকাল থেকেই প্রধান গেটের দিকে যাওয়া রাস্তায় অপরিচিত গাড়ি দাঁড়িয়ে থাকতে শুরু করেছিল। সেখানে কোনো শোরগোল ছিল না, কিন্তু তাদের উপস্থিতি পরিবেশকে ভারী করে দিয়েছিল। আরিয়ান জানালার পেছন থেকে দেখছিল এবং তার সেরকমই অনুভব হলো যেমনটা সেদিন হয়েছিল যখন সে প্রথমবার সেই টপটি দেখেছিল। শুধু তফাৎ এই ছিল যে এইবার সে বাইরের ব্যক্তি ছিল না। লীলা খুব ধীরে ধীরে নাস্তা তৈরি করছিল। সে প্রতিটি বাসন এমনভাবে ধুয়ে মুছছিল যেন সে নিজেকে শান্ত রাখার জন্য নিজের পরিচিত রুটিনকে আঁকড়ে ধরতে চেষ্টা করছিল। তারা আজ আরও তথ্য শেয়ার করবে, সে পেছনে না ফিরেই বলল। সাহেব এটাই বলেছেন। আরিয়ান মাথা নাড়ল।
সে আগেই আন্দাজ করে নিয়েছিল যে রাতভর খবর ফাঁস হবার পর এখন সবকিছু পরিষ্কার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু সে সত্য থেকে নয়, বরং মানুষের দ্বারা তা গ্রহণ করার ধরন থেকে ভয় পাচ্ছিল। সে খুব ভালো করে বুঝত যে মাঝে মাঝে মানুষ ভুল জিনিস থেকে ঘৃণা করে না, বরং তারা এই বিষয়টিকে ঘৃণা করে যে তারা নিজেরা ভুল প্রমাণিত হয়েছে। প্রায় 9টার সময় আরিয়ানকে একটি বড় পাঠাগারে ডাকা হলো, যেখানে সে প্রথমবার পা রাখছিল। লম্বা টেবিল, চামড়ার চেয়ার এবং সাদা আলো, সেখানকার প্রতিটি জিনিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের গাম্ভীর্য ছিল। সেখানে আগের তুলনায় অধিক লোক ছিল, আইনি প্রতিনিধি, প্রধান ডাক্তার এবং কিছু এমন লোক যাদের আরিয়ান চিনত না, কিন্তু তাদের উপস্থিতি থেকে শক্তির অনুভব হচ্ছিল। যখন সব বসে পড়ল, তখন শ্রী বিক্রম খান্না দাঁড়ালেন। আমরা সরাসরি কথা বলবো। তিনি কোনো ভূমিকা ছাড়াই শুরু করলেন। তিনি পাশে বসা এক বৃদ্ধ ব্যক্তিকে ইশারা করলেন, যিনি পেছনের বড় স্ক্রিন চালু করলেন। স্ক্রিনে বিস্তারিত বিশ্লেষণের ফলাফল, গাছের বিষাক্ত গঠন, তার ছড়িয়ে পড়ার স্তর এবং সময়ের উপাত্ত দেখা যেতে লাগল। প্রযুক্তিগত শব্দ এবং গ্রাফ সেখানে ভরা ছিল, কিন্তু যে বিষয়টি পুরো ঘরে নিস্তব্ধতা তৈরি করল তা ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। এটি কোনো দুর্ঘটনা নয়, সেই ব্যক্তি স্পষ্টভাবে বললেন। এই গাছটিকে জেনে শুনে বেছে নেওয়া হয়েছিল। তারা জানালেন যে টবটিকে বিষ ছড়ানোর জন্য একেবারে নির্ভুল জায়গায় রাখা হয়েছিল এবং এটি পাঠানোর সময় শিশুর সবচেয়ে দুর্বল শারীরিক অবস্থার সাথে মিলে যাচ্ছিল। সেই শব্দগুলো হাতুড়ির আঘাতের মতো পড়ল। আরিয়ান অনুভব করল যে তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছে। যদিও সে এর জন্য প্রস্তুত ছিল, তবু সত্যকে এত স্পষ্টতার সাথে শোনা তাকে শিউরে দিল। শ্রী বিক্রম খান্না আরও বললেন, তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। আমরা সেই ব্যক্তিকে শনাক্ত করে ফেলেছি যে এটি পাঠিয়েছিল। এটি কোনো অনুমান নয়, বরং প্রমাণ। তিনি এক মুহূর্তের জন্য থামলেন, যাতে সবার নজর তার ওপর থাকে। এবং যদি আরিয়ান না থাকত, তবে আমরা সবাই ভুল দিকে পথ হারাতাম এবং কারণ না বুঝে একটি শিশুকে হারিয়ে ফেলতাম। অনেক দৃষ্টি আরিয়ানের দিকে ঘুরল, যা এখন কেবল কৌতূহল ছিল না, বরং তাতে এক ধরনের বিভ্রান্তিও ছিল। কারণ সেই ঘরে উপস্থিত সকল শিক্ষিত, শক্তিশালী এবং জ্ঞানী লোকেদের মাঝে সেই একটি শিশুই ছিল যে সবার আগে সত্যকে দেখেছিল। একজন ডাক্তার দাঁড়ালেন, তার কণ্ঠস্বর রুদ্ধ ছিল। আমি একটি কথা বলতে চাই, সে বলল। আমরা যন্ত্র এবং পরীক্ষায় এত জড়িয়ে পড়েছিলাম যে আমরা আমাদের পরিবেশ এবং এই ছেলেটিকে পুরোপুরি উপেক্ষা করে গেছি। সে আরিয়ানের দিকে তাকিয়ে নিজের মাথা একটু নিচু করল। এটি আমাদের খুব বড় ভুল ছিল। ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেল। এখন তা উত্তেজনাপূর্ণ সংঘাত ছিল না, বরং পুরনো বিশ্বাসের ভেঙে যাওয়া ছিল। আরিয়ান বুঝতে পারছিল না যে সে কী প্রতিক্রিয়া দেবে। তার কোনো জয়ের অনুভব হচ্ছিল না, তার শুধু একটি শূন্যতা অনুভব হচ্ছিল, যেন যে বিষয়টি নিয়ে সে এখন পর্যন্ত ভয় পাচ্ছিল তাকে অবশেষে নাম দেওয়া হয়েছে। শ্রী বিক্রম খান্না চারপাশে দেখলেন এবং নিচু স্বরে বললেন, আজ থেকে আমরা কেবল একটি মামলা সমাধান করছি না, বরং আমাদের এটাও দেখতে হবে যে আমরা অন্যদের কোন নজরে দেখি। তিনি আরিয়ানের দিকে ঘুরে বললেন, তুমি আমার ছেলেকে এজন্য বাঁচাওনি কারণ তুমি কোনো বিশেষ পদে ছিলে, বরং এজন্য বাঁচিয়েছ কারণ তুমি বেঁচে থাকার জন্য জিনিসগুলোকে কাছ থেকে দেখার অভ্যাস গড়েছিলে। সেই কথা আরিয়ানের গলা ভরিয়ে দিল। তার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ল, যখন সে চুপচাপ বারান্দার কোণে দাঁড়িয়ে থাকত এবং মানুষ তাকে বাতাসের মতো পার হয়ে যেত। সে কখনো ভাবেনি যে সেই দিনগুলোই তাকে সেই ক্ষমতা দেবে যা অন্যদের কাছে ছিল না। সেই বৈঠক শীঘ্রই শেষ হয়ে গেল, কিন্তু তার প্রভাব নয়। যখন মানুষ ঘর থেকে বাইরে যেতে লাগল, তখন এখন আর আরিয়ানকে কেউ বাইরের ব্যক্তি মনে করছিল না। কিছু লোক থামল এবং তার দিকে মাথা নাড়ল। কিছু লোক সংক্ষেপে ধন্যবাদ জানালো। সেগুলো ছোট ব্যবহার ছিল, কিন্তু আরিয়ানের জন্য সেগুলো এক বড় খোলা দরজার মতো ছিল। আরিয়ান বারান্দায় বেরোল, যেখানে দুপুরের রোদ মেঝেতে পড়ছিল। সে এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে থাকল এবং গভীর নিঃশ্বাস নিল। সে জানত যে এটি শেষ নয়। অপরাধীর এখনও জনসম্মুখে আসা বাকি এবং আইনি বিবাদ এখনও সামনে। কিন্তু এক কথা যা বদলে গিয়েছিল তা হলো সত্য এখন চাপা ছিল না এবং এই কাহিনীতে আরিয়ানের স্থানও এখন নির্দিষ্ট ছিল। আরিয়ান সেই বৈঠক কক্ষের দিকে পেছনে ফিরে তাকালো। প্রথমবার তার সেই স্থানটি পড়ায়া মনে হলো না। তার অনুভব হলো যে সে এখন এই পৃথিবীর অংশ। এজন্য নয় যে সে অনুমতি পেয়েছে, বরং এজন্য কারণ সে নিজের পছন্দ থেকে এতে প্রবেশ করেছে। এবং সে বুঝে নিল যে সবচেয়ে বড় পরিবর্তন এটি নয় যে অপরাধী কী শাস্তি পাবে, বরং এটি যে আজকের পর কেউ খুব সহজে বলতে পারবে না যে আরিয়ানের মতো শিশু গুরুত্বপূর্ণ নয়। সেই বৈঠকের 3 দিন পর ঘটনাক্রম আরিয়ানের কল্পনার চেয়েও দ্রুত রইল। এখন কোনো ফিসফিস বা জল্পনা ছিল না। সত্যকে খুব শীতল এবং পরিষ্কারভাবে ফাইল আর প্রমাণের সাথে সবার সামনে লিখে দেওয়া হয়েছিল।
টপ পাঠানো ব্যক্তিকে ধরে নেওয়া হলো এবং তার সকল গোপন সম্পর্ক একে একে আলোয় এলো। সেখানে সিনেমার মতো কোনো শোরগোল ছিল না, শুধু সেই লোকেদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল যাদের মনে হয়েছিল যে তাদের শক্তি তাদের সত্য থেকে বাঁচিয়ে নেবে। আরিয়ান সেই আইনি কার্যপ্রণালীগুলিতে জড়িত ছিল না। সে নিজের মায়ের সাথে বাগানের দিকে খোলা সেই ছোট ঘরে বসে থাকত এবং খবর শুনত। লীলা চুপচাপ শুনত এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলত। তাহলে এখন এই সব কিছু শেষ হলো, সে নিজেকেই বলল। কিন্তু আরিয়ান জানত যে বড়দের জন্য শেষ কখনো একটি পূর্ণচ্ছেদ হয় না, বরং তা ফলাফলের এক দীর্ঘ শৃঙ্খল হয়। কবিরের অবস্থা প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি হচ্ছিল। এক সকালে আরিয়ানকে তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। সেই ঘর শান্ত ছিল এবং জানালার পর্দা দিয়ে এক এক ঝলক রোদ ভেতরে আসছিল। কবির শান্তিতে ঘুমাচ্ছিল। তার গাল এখন গোলাপি ছিল এবং তার কচি তালুগুলো কোনো সুন্দর স্বপ্নের মতো নড়ছিল। শ্রী বিক্রম খান্না দোলনার পাশে দাঁড়িয়েছিলেন। আরিয়ানকে দেখেই তার চোখের উজ্জ্বলতা বদলে গেল। এই শিশুটি নিজের জীবনের জন্য তোমার কাছে ঋণী, তিনি ধীরে ধীরে বললেন। আরিয়ান নিজের মাথা নাড়ল। আমি শুধু ওকে ঠিক দেখতে চেয়েছিলাম, সে উত্তর দিল। শ্রী বিক্রম কিছু সেকেন্ডের জন্য মৌন থাকলেন এবং তারপর বললেন, এটাই সেই জিনিস যা আমি শিখতে চাই, কাউকেও তার পদের আগে একজন মানুষ হিসেবে দেখা। আসার দিনগুলোতে অট্টালিকার পরিবেশ অনেক বদলে গেল। এখন তাকে কোনো রাস্তা দিয়ে যাওয়া থেকে আটকানো হতো না এবং কেউ তাকে উপেক্ষা করত না। এখন যখন আরিয়ান বারান্দা দিয়ে যেত তখন মানুষ আগে তাকে নমস্তে বলতো। তা কোনো ভয় বা চাটুকারিতা ছিল না, বরং একটি সাধারণ সম্মান ছিল। আরিয়ানের এটি ধন্যবাদের শব্দের থেকেও অদ্ভুত এবং আনন্দদায়ক মনে হলো। শ্রী বিক্রম খান্না পরামর্শ দিলেন যে লীলা এবং আরিয়ান অট্টালিকার ধারের একটি ছোট কিন্তু স্বতন্ত্র ঘরে থাকতে চলে যাক, যা অধিক শান্ত এবং নিরাপদ ছিল। সেটি কোনো পুরস্কার ছিল না, বরং একটি সুরক্ষার গ্যারান্টি ছিল। লীলা অনেক চিন্তাভাবনার পর এর জন্য রাজি হলো। সে আরিয়ানকে দেখল এবং অনুভব করল যে তার ছেলে এই কদিনেই অনেক বড় হয়ে গেছে, এবং সে বুঝে গেল যে দরজাগুলো একবার খুলে গেছে সেগুলোকে ভয়ের চোটে বন্ধ করা উচিত নয়। ঘর বদলানোর সময় আরিয়ান সেই পুরনো ঘরটিকে শেষবার দেখল, যেখানে সে নিজেকে গুটিয়ে রাখত এবং ভাবত যে চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। তার সেই ঘরটির প্রতি ঘৃণা ছিল না, কিন্তু সে জানত যে এখন সে আর ফিরে সেরকম হতে পারবে না। সবকিছু পুরোপুরি শান্ত হওয়ার আগে শ্রী বিক্রম তাকে বারান্দায় ডাকলেন। দূরে শহরের আলো এখন আরিয়ানকে ছোট অনুভব করাচ্ছিল। আমি একটি ট্রাস্ট ফান্ড শুরু করছি, তিনি বললেন। এটি আমার নামে নয়, বরং তোমার নানির নামে হবে। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তোমার নানি তোমাকে এক খুব দুর্লভ জিনিস দিয়েছিলেন, কেবল পুঁথিগত জ্ঞান নয়, বরং একটি দৃষ্টি, শ্রী বিক্রম বললেন। আমি চাই যে সেই দৃষ্টি আরও মানুষের কাছে পৌঁছাক। আরিয়ান কিছু বলতে পারল না, তার গলা ভরে এলো। তার সেই দুপুরগুলোর কথা মনে পড়ল যখন নানি তাকে ধৈর্য ধরে সবকিছু বোঝাতেন। তার সেই আওয়াজ মনে পড়ল যাকে সে কখনো পুরনো এবং বেমানান মনে করত। এখন তার উপলব্ধি হলো যে তার সবচেয়ে বড় উত্তরাধিকার সেটা ছিল না যা নানি জানতেন, বরং সেটা ছিল যে তিনি আরিয়ানকে নিজের চোখের ওপর বিশ্বাস করতে শিখিয়েছিলেন। যখন সবকিছু আধিকারিকভাবে শেষ হলো তখন আরিয়ান পুনরায় নিজের স্কুলে গেল। সেখানে কোনো বড় অনুষ্ঠান ছিল না, শুধু একটি সাধারণ সকাল ছিল। কিন্তু যখন সে ক্লাসে ঢুকল তখন সহপাঠীদের দৃষ্টি তাকে অনুসরণ করছিল, যাদের মধ্যে এখন তীক্ষ্ণতা নয়, বরং একটি সম্মানজনক কৌতূহল ছিল। কেউ নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কি সেই ছেলেটি? এবং আরিয়ান শুধু হেসে নিজের মাথা নাড়ল এবং বসে পড়ল। সে কোনো কাহিনীর চরিত্র হয়ে বাঁচতে চায়নি, সে শুধু সামনে এগোতে চেয়েছিল। শুধু একটি তফাৎ এই ছিল যে এখন সে প্রয়োজন পড়লে চুপ থাকবে না। এই কাহিনী যদি দূর থেকে দেখেন তবে এক শিশুর দ্বারা প্রাণ বাঁচানোর, কিন্তু যদি কাছ থেকে দেখেন তবে এটি এই বিষয়ে যে কিভাবে কুসংস্কার চুপচাপ কাজ করে এবং কিভাবে একটি ছোট পছন্দ সেগুলোকে ভেঙে দিতে পারে। আরিয়ান কোনো নায়ক ছিল না, সে অন্য কারোর থেকে অধিক শক্তিশালী ছিল না। সে শুধু একজন এমন ব্যক্তি ছিল যে ভুল হতে দেখে নিজের চোখ ফিরিয়ে নেয়নি, এবং সম্ভবত এটাই সেই জিনিস যার এই পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনি এখান পর্যন্ত শুনছেন তবে সম্ভবত আপনিও কখনো নিজেকে দুর্বল অনুভব করেছেন, অথবা আপনাকে শেখানো হয়েছে যে চুপ থাকাই শ্রেয়। কিন্তু মনে রাখবেন, কোনো মানুষের মূল্য এই বিষয়ে হয় না যে সে কোথায় দাঁড়িয়ে আছে, বরং এই বিষয়ে হয় যে সে সত্যের সামনে কী করে। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে দয়া করে একে লাইক করুন এবং ভবিষ্যতের কাহিনীগুলোর জন্য সাবস্ক্রাইব করুন। আপনার জীবনেও কি এমন কোনো কিছু ছিল যা অন্যরা উপেক্ষা করেছে কিন্তু আপনি জানতেন যে তা গুরুত্বপূর্ণ? কমেন্টে অবশ্যই জানান। হতে পারে আপনার কাহিনী অন্য কারোর জীবনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি এই কাহিনী কোথা থেকে দেখছেন দয়া করে আমাদের নিচে কমেন্টে অবশ্যই জানান। আপনাদের আরিয়ানের বুদ্ধিমত্তা ও সাহসের এই কাহিনী কেমন লাগলো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সর্বদা সুরক্ষিত, সুখী এবং শান্তিতে থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় বা অনুপ্রেরণামূলক কাহিনী থাকে যা আপনি অন্যদের সাথে ভাগ করে নিতে চান তবে কমেন্টে আমাদের অবশ্যই জানান। আপনার এই কাহিনী অন্য কারোর জীবনের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।